একটু ক্লিয়ার করবেন স্ক্রিন শেয়ার ভয়েসটা ঠিক আছে কিনা? জি ভাইয়া, জি। হ্যাঁ, দেখা যায় সবকিছু। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভার্ব সুইট। ভার্ব সুইট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে এবং আমাদের কোন কোন কাজে লাগবে সেইটা সম্পর্কে আজকের ক্লাস। আচ্ছা, প্রথমে হচ্ছে হোয়াট ইজ ভার্ব সুইট, মানে ভার্ব সুইট জিনিসটা কি। ভার্ব সুইট হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং টুল, যেটা মূলত পেনিট্রেশন টেস্টিং এবং বাগ হান্টিং। আচ্ছা, কার জন্য মাইক অন, তো অফ করবেন। আচ্ছা আচ্ছা, ভার্ব সুইট হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং টুল, যেটা মূলত ডিজাইন করা হয়েছে পেনিট্রেশন টেস্টিং এবং বাগ হান্টিং এর জন্য। আর এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা টুল। এটা বেশিরভাগ বাগ হান্টার বা পেনিট্রেশন টেস্টার যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, এইটার মধ্যে বিভিন্ন ধরনের ফিচার আছে, যেমন ধরেন প্রক্সি, রিপিটার, ইন্ট্রুডার, বিভিন্ন ধরনের ফিচার আছে। এগুলা সম্পর্কে জানবো আমরা, সমস্যা নেই পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে যদি যাই, আচ্ছা দেখেন ভার্ব সুইটটা কিভাবে কাজ করে। ভার্ব সুইটটা মূলত, আচ্ছা নরমালি আমরা কি যখন কোনো সার্ভার ওয়েবসাইটে কোনো একটা রিকোয়েস্ট করি, জিনিসটা কি ব্রাউজার থেকে সার্ভারে যায়, তাই যায় না? ব্রাউজার থেকে ডাইরেক্ট সার্ভারে যায়, তারপর রিকোয়েস্টটা সার্ভার থেকে ডাইরেক্ট ব্রাউজারে আসে। কিন্তু আমরা যখন ভার্ব সুইট ইউজ করব, এই ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা যাবে সেই রিকোয়েস্টটা ভার্ব সুইটের প্রক্সির মাধ্যমে সার্ভারে যাবে। বুঝতে পারছেন? প্রথমে ব্রাউজার থেকে রিকোয়েস্ট যাবে ভার্ব সুইটের মধ্যে, ভার্ব সুইট থেকে তারপরে যাবে সার্ভারের মধ্যে। এখন আমরা এই ভার্ব সুইট দিয়ে এই রিকোয়েস্টটা যে যাইতেছে সার্ভারের মধ্যে, এটা মাঝখান থেকে আমরা আটকে দিতে পারি। এই রিকোয়েস্টটা সার্ভারে যাওয়ার আগেই আমরা আটকে দিতে পারবো এবং সেই রিকোয়েস্টটার মধ্যে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো চাইলেই, এবং চেঞ্জ করে সেই চেঞ্জ করার পর যে রিকোয়েস্টটা সেইটা আমরা সার্ভারে পাঠাইতে পারবো। এবং রেসপন্স, সার্ভার যখন রেসপন্স করবে আপনার রিকোয়েস্টের ভিত্তিতে, সেই রেসপন্সটাও প্রথমে আসবে ভার্ব সুইটে, তারপর যাবে আপনার ব্রাউজারে। মূলত ভার্ব সুইটটা হচ্ছে মিডলম্যান হিসেবে কাজ করে আর কি। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা আমরা তো এইটুকু হচ্ছে হালকা একটা থিওরি। আচ্ছা, প্র্যাকটিক্যালে, তাহলে কি প্র্যাকটিক্যালে যাব? জি আচ্ছা ভাইয়া। তাহলে, আচ্ছা আচ্ছা প্র্যাকটিক্যালে যাই তাহলে। আপনারা ভার্ব সুইট তো ডাউনলোড দিছেন তাই না? ওই যে লিংক দিয়ে দিছিলাম আমি। আই থিংক সবাই ইনস্টল করতে পারেন, এটা তো দেখানোর কিছু নাই। আচ্ছা, আমি ভার্ব সুইটটা ওপেন করি, কমিউনিটি এডিশন যেটা আছে। আচ্ছা, পূর্বের সেশন ছিল, এটা দিই। একটু টাইম নেবে। আচ্ছা, ওপেন হয়ে গেছে। এই জায়গায় কিন্তু অনেক ফাংশনালিটি দেখতে পাচ্ছেন, আগেই ভয় পাওয়ার কিছু নাই। এই জায়গায় আমরা প্রথমে আসি প্রক্সিতে। প্রক্সিটা জানবো। আচ্ছা, প্রক্সিটা জানার আগে, এই জায়গায় আসার আগে আমরা প্রক্সিটা আগে সেট আপ করবো। সেট আপ করার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, আপনি চাইলে ফায়ারফক্স থাকলে ফায়ারফক্স ইউজ করতে পারেন বা ক্রোম ইউজ করতে পারেন। তবে ক্রোমে আমার মাঝে মাঝে মানে অনেক সমস্যা দেয় আর কি প্রক্সি ইউজের ক্ষেত্রে। ফায়ারফক্সটাই ভালো হয় আর কি। প্রথমে আপনারা প্রক্সি একটা এক্সটেনশন আছে, এই যে এক্সটেনশনটা, এই যে ফায়ারফক্সের এক্সটেনশন, এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। নেটওয়ার্ক স্লো। আচ্ছা, এই যে এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর কি, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে এই যে এরকম দেখাবে, এরকম একটা জিনিস। ইনস্টল করা হয়ে গেলে এটাকে সেট আপ করতে হবে আগে। এই জায়গায়, এই জায়গা থেকে প্রথমে অপশনে যাবেন। অপশনে গিয়ে তারপর এই যে
প্রক্সি থেকে এই যে আচ্ছা এটা তো আমার একটা আছে, এটা আমি ডিলিট করে দিই, নতুন করে অ্যাড করে দেখাইতেছি। প্রথমে অ্যাডে যাবেন, এই জায়গায় টাইটেলের যে কোনো কিছু দিতে পারেন, নাম একটা আমি বার্ব দিলাম। তারপর হচ্ছে এই যে হোস্ট নেমে কি দিবেন, এই যে প্রক্সির ভিতরে এই যে প্রক্সি সেটিং এ গেলে এই যে দেখতে পারবেন একটা আইপি আছে, এটা সবার ক্ষেত্রে সেমই, হ্যাঁ এটা না দেখে দিলেও সমস্যা নাই। আইপিটা কি আছে 127.0.0.1, আচ্ছা এটা দেই 127.0.0.1 এবং পোর্ট কত আছে 8080, পোর্টের জায়গায় দিব 8080, সেভ দিয়ে দিব। চলো সেভ হইতেছে, আচ্ছা হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আমরা চাইলে এখন এটা থেকে বাইরে আসতে পারি। এখনো কিন্তু কাজ করবে না, এই দেখতে পাচ্ছেন ভার্ব অ্যাড হয়েছে কিন্তু এখনো এটা কাজ করবে না। এটা কাজ করানোর জন্য আমাদের একটা সার্টিফিকেট ইনস্টল দিতে হবে। এখন সেটা কোথায় পাবো, এই যে আমরা প্রক্সি সেটিং এ গেছিলাম না, আচ্ছা আরেকবার দেখাই অন করে। এই যে প্রক্সিতে আসার পর এই যে সাইটে দেখুন প্রক্সি সেটিং আছে, প্রক্সি সেটিং এ ক্লিক করলে এই যে জায়গায় একটা অপশন পাবেন ইম্পোর্ট এক্সপোর্ট সিএ সার্টিফিকেট, এই জায়গায় ক্লিক করলে এই যে উপরে সার্টিফিকেট ইন ডিইআর ফরম্যাট, এটাই ক্লিক করে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করব আগে। আচ্ছা এই জায়গায় আমি ডেস্কটপে ডাউনলোড করি, কি নাম দিব, সিআইআর বা সিইআর, আচ্ছা দিলাম সিআরটি দিয়ে সেভ করলাম, নেক্সট, সেভ হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। এটার কাজ শেষ। এখন হচ্ছে এই ফায়ারফক্সে যে সার্টিফিকেটটা এক্সপোর্ট করলাম ওটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে। প্রথমে সেটিং এ যাই, তারপর এই জায়গায় সার্চ দিবেন হচ্ছে PERT সার্টিফিকেট, সার্চ দিলে এই দেখেন ভিউ সার্টিফিকেট আছে, এই জায়গার ক্লিক করার পর এই যে অথরিটিস এই ফাংশনালিটিতে আসছে আপনার হচ্ছে ইম্পোর্টে ক্লিক করে কোথায় ছিল ডেস্কটপে দিছিলাম, আচ্ছা এই জায়গা থেকে অল ক্লিক করে কি জন্য নাম দিছিলাম সিআরটি, তাহলে এই যে সিআরটি এটা ওপেন করব। আচ্ছা আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে সেজন্য এটা আসতেছে অলরেডি ইনস্টল। আপনারা যখন করতে যাবেন প্রথমবার তখন হচ্ছে এই ইম্পোর্ট দেওয়ার পর এখান থেকে যখন ইম্পোর্ট দিবেন, ইম্পোর্টে ক্লিক করলে দেখেন যখনই ওপেন ক্লিক করবেন তখন এই জায়গায় আরেকটা পপআপ আসবে, এই জায়গায় ওই জায়গায় এই যে এই পাশে দেখবেন দুইটা অপশন পাবেন টিক দেওয়ার মতো, ওই দুইটা কিন্তু অবশ্যই টিক দিয়ে তারপর হচ্ছে ওকে দিবেন, বুঝতে পারছেন? এই জায়গায় অবশ্যই দুইটা ফাংশন থাকবে, দুইটার মধ্যে অবশ্যই টিক দিয়ে তারপর ওকে দিবেন, না হলে কিন্তু এটা কাজ করবে না প্রক্সিটা, বুঝতে পারছেন জিনিসটা? এই টিক দুইটা না দিলে কিন্তু কাজ করবে না ঠিক মতো, ভালো করে দেখে নিন। আচ্ছা আমরা আজকে এটা দেখার জন্য প্রথমে testphp.com এই ওয়েবসাইটটি ইউজ করব টেস্ট করার ক্ষেত্রে। আচ্ছা এই ওয়েবসাইটটা হচ্ছে এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ জি জি স্টেপ বাই স্টেপ মানে একটু বলে দিলে ভালো হতো। কোনটা মানে হচ্ছে ওই যে মানে কিভাবে সেট করব, হ্যাঁ লম্বা আচ্ছা প্রসেস তো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। প্রথমে প্রক্সিতে যাবেন, আচ্ছা প্রথমে যে যে এই ফক্সি প্রক্সি এক্সটেনশন এটা ইনস্টল করবেন আগে ফায়ারফক্সে, এটা তো ইনস্টল করতে পারবেনই আই থিংক। ফক্সি প্রক্সি লিখে সার্চ দিলে ফক্সি প্রক্সি এক্সটেনশন লিখে সার্চ দিলে এই যে ফায়ারফক্সের যে এক্সটেনশনটা আসবে এই যে ওয়েবসাইট থেকে এই জায়গায় ক্লিক করলে এই যে এই জায়গায় হচ্ছে অ্যাড অন বাটন থাকবে একটা, বুঝতে পারছেন? এটা ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে এই জায়গায় আপনার আইসা পড়বে, বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই। প্রথমে আচ্ছা তারপর করবেন কি এই যে প্রক্সি সেটিং এ যাবেন, প্রক্সি সেটিং এ যাওয়ার পরে এই যে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন না 127.0.0.1 আর একটা এই যে পোর্ট আছে 8080, এইটা হচ্ছে এই জায়গায় অ্যাড করতে হবে। এই জায়গায় অ্যাড করবেন কিভাবে, এই যে অপশনে ক্লিক করে এই যে প্রক্সির মধ্যে গেলে এই যে এই জায়গায় আপনারা অ্যাড করতে পারবেন। এই যে আরেকবার অ্যাড করে দেখাইতেছি, এইরকম থাকবে আপনার প্রথমত। এখন প্রথমে এই যে অ্যাড বাটনে ক্লিক করবেন, তারপরে এই জায়গায় একটা নাম দিতে পারেন বিইউআরপি বার্ব দিলাম,
যে কোনো নাম দিলেও চলবে, এটা সমস্যা নেই। বাকি বাকি কোনোগুলাই কিন্তু কিছু করার দরকার নেই, জাস্ট টাইটেল একটা নাম দিবেন। হোস্ট নেমে হচ্ছে ওই যে আইপিটা যেটা পাইছিলেন এই যে জায়গায় 127.0.0.1 এটা দিব, 127.0.0.1 বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা চলে গেল। আর পোর্টটা হচ্ছে এই যে জায়গায় একটা পোর্ট আছে দেখতে পারতেছেন, 8080 একটা পোর্ট আছে, সেই পোর্টটা এই জায়গায় দিব, 8080। তারপর সেভ। আর কোনো এই যে এগুলাই আর কিছু করতে হবে না, হয়ে গেছে, সেভ হয়ে গেছে, শেষ, এটার কাজ শেষ। এই এক্সটেনশনের কাজ শেষ। এখানে যে বার আইসা পড়ছে আরেকটা, এই জায়গায় এটা নতুন আইসা পড়বে, এটার কাজ শেষ। এখন হচ্ছে এই যে সার্টিফিকেট বললাম না, সার্টিফিকেটটা কিভাবে ইনস্টল দিবেন আরেকবার বলি। এই যে আসছিলেন না, এটা আরেকবার দেখাইতে আমি। এই যে প্রক্সি, প্রথমে তো আপনার ড্যাশবোর্ডে থাকবেন, ড্যাশবোর্ড থেকে চলে যাবেন এই যে প্রক্সি, উপরের প্রক্সিতে চলে যাবেন। তারপর এই যে প্রক্সি সেটিং আছে না, সেটিং এ ক্লিক করার পর এইটার মধ্যে থেকে আপনার এই যে ইম্পোর্ট এক্সপোর্ট সিএ সার্টিফিকেট, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এই যে দেখেন এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট ইন ডিইআর ফরম্যাট, এই ডিইআর ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট। তারপরে এই জায়গায় আপনার কোথায় একটা ফাইল লোকেশন দিতে হবে, আমি ডেস্কটপ দিলাম। ডেস্কটপ দিয়ে এই জায়গায় একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারেন, CRTI দিলাম, যে কোনো নাম দিয়ে তারপর হচ্ছে সেভ দিলাম। আচ্ছা এই জায়গায় আসলো, তারপর হচ্ছে নেক্সট। নেক্সট দিলে এই দেখেন দ্য সার্টিফিকেট সাকসেসফুলি এক্সপোর্টেড, সার্টিফিকেট এক্সপোর্ট হয়ে গেছে। ক্লোজ। আচ্ছা ক্লোজ করার পর তারপরে হচ্ছে, আচ্ছা একটু 1 মিনিট বাসায় কথা বলতে। আচ্ছা দুঃখিত, একটু কোথায় ছিলাম? আচ্ছা সার্টিফিকেটটা ডাউনলোড করছি তাই না, এখন হচ্ছে সার্টিফিকেটটা ইনস্টল করবেন কোথায়। প্রথমে চলে যাবেন এই যে 3 ডট, এটা এই জায়গায় আসার পর দেখবেন সেটিং, সেটিং এ ক্লিক করবেন। তারপর এই জায়গায় সিইআর সার্টিফিকেট লিখে সার্চ দিবেন, এই সিইআর লিখলে আসা পড়ে। এই যে ভিউ সার্টিফিকেট, এইটার মধ্যে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেটে গিয়ে এই যে দেখেন এটাই নিয়ে আসবে আপনাকে, অন্যটাই যদি নিয়ে আসে তাহলে আপনারা এই যে এটাই আসবেন, অথরিটিস। এইখানে আসার পর এই যে ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করে আমার কোথায় ছিল, ডেস্কটপে ছিল, ডেস্কটপে সিলেক্ট করলে কিন্তু আসবে না, এই যে এই জায়গা থেকে অল ফাইল সিলেক্ট করতে হবে। তারপর আমি যে করছিলাম কোনটা, এই যে এটা মনে হয়, আচ্ছা এটা দিয়ে আমি যে ওপেন দিলে আমার তো অলরেডি ইনস্টল দেওয়া আছে, সেই জন্য আসতেছে না। আপনারা এই জায়গায় একটা পপ আপ দেখতে পারবেন, যেটা যেখানে দুইটায় অপশন পাবেন, দুইটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে আপনাকে, দুইটাতে টিক চিহ্ন দিয়ে তারপর ওকে দিয়ে দিবেন। বুঝতে পারতেছেন? এটা তো সার্টিফিকেট ইনস্টল দেওয়া আছে, তো আমি তো দেখাইতে পারতেছি না। এই জায়গায় একটা পপ আপে দুইটা অপশন থাকবে, দুইটা অপশনে টিক চিহ্ন দিয়ে তারপর আপনারা ওকে দিবেন। বুঝতে পারছেন কি জিনিসটা? জি ভাই। জি ভাই। এই টিক চিহ্নগুলো যদি না দেন তাহলে কিন্তু এই যে প্রক্সিটা কাজ করবে না ঠিক মতো, এটা আর কি মাথায় রাখতে হবে। আচ্ছা এটা কেটে দেই। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ওয়েবসাইটটা ইউজ করব টেস্টিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাকোনেটিক্স থেকে তৈরি করছে, এটা একটা ইন্টেনশনালি ভালনারেবল একটা ওয়েবসাইট, এটা তারা টেস্টিং করার জন্যই মূলত পাবলিশ করছে। আচ্ছা প্রথমে এটা তো দরকার নেই আমার। আচ্ছা প্রথমে আসি, আমি যদি ধরেন সাইন আপে গেলাম, সাইন আপে যাওয়ার পর ইউজার নেম আর পাসওয়ার্ড একটা দিতে হবে। ইউজার নেম আমি একটা ক্রিয়েট করি অ্যাকাউন্ট, ধরেন ইউজার নেম দিলাম test123, পাসওয়ার্ড দিলাম একই দিলাম test123। আচ্ছা রিটাইপ পাসওয়ার্ড test123, নেম দিলাম হাবিজাবি, ক্রেডিট কার্ড নাম্বার হাবিজাবি, ইমেইল
আচ্ছা এটাই দিয়ে দিই, ফোন নাম্বার দিলাম ইচ্ছা মতো। আচ্ছা এই যে রিকোয়েস্টটা, এটা তো আমি যদি সাইন আপে ক্লিক করি এই রিকোয়েস্টটা কি যাবে, সার্ভারে যাবে, তাই না? এখন এই রিকোয়েস্টটা আমি চাইলে কিন্তু এই যে প্রক্সির মাধ্যমে ইন্টারসেপ্ট করতে পারি, মানে সার্ভারে যাওয়ার আগেই আমি এটাকে আটকে দিয়ে আমি সেটা দেখতে পারি এই জায়গায়। এখন ইন্টারসেপ্ট অন করলাম আমি, এই দেখেন যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব, আচ্ছা ও আমি করি নাই, আচ্ছা এই যে এই জায়গা থেকে ভার্ব দিই নাই। আচ্ছা এই জায়গা থেকে আমি যদি ভার্বটা সিলেক্ট করে নেই, এটা থেকে ভার্ব সিলেক্ট করতে হবে অবশ্যই, ভার্ব সিলেক্ট না করলে কিন্তু ভার্বের প্রক্সিটা কানেক্ট হবে না। এই জায়গাতে ভার্ব সিলেক্ট করে এখন যদি আমি ইন্টারসেপ্ট অন করি, এই যে যদি সাইন আপে ক্লিক করি, এই দেখেন রিকোয়েস্ট কিন্তু আটকে গেছে, রিকোয়েস্ট কিন্তু যাইতেছে না, এই যে লোডিং এ আছে। রিকোয়েস্টটা কোথায় গেছে, এই যে ভার্বে আসছে, দেখতে পাচ্ছেন? ভার্বের থেকে আমি যদি ফরওয়ার্ড না করি এই রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত যাবে না। আমি চাইলে এটাকে ড্রপ করে দিতে পারি, মানে রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত যাবে না, আগেই অফ করে দিলাম রিকোয়েস্ট। বুঝতে পারছেন? এখন এই দেখেন রিকোয়েস্টটা এইরকম দেখায়, এটা হচ্ছে র রিকোয়েস্ট। আমাদের এই যে দেখাইছিলাম না প্রথম ক্লাসে, হোস্টের মধ্যে কি থাকে, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, কোন ওয়েবসাইট ইউজ করতেছেন, ভিজিট করতেছেন, testphp.ভালোনওয়েব.com এটা। আর হচ্ছে পাথটা কি, আমরা এই যে দেখেন কোন পাথে আছি, সাইন আপ পাথ, এটা ইউজ করতেছি। এই যে সাইন আপ, এটা তো যাইতেছে হচ্ছে, এই রিকোয়েস্টটা যাইতেছে হচ্ছে কি সিকিউরড নিউ ইউজার, এই পাথের মাধ্যমে এই রিকোয়েস্টটা যাইতেছে পোস্ট রিকোয়েস্টে। বুঝতে পারতেছেন? এই যে এই ভ্যালুগুলা আমরা যে দিছিলাম, এইগুলা কি ইউজার নেম কি দিছিলাম, test123, পাস কি দিছিলাম এইটা, তারপরে পাস 2 ওই যে সেকেন্ড পাস দিছিলাম এইটা, সব ইনফরমেশন গুলা এইভাবে যাইতেছে। বুঝতে পারতেছেন? এইভাবে হচ্ছে রিকোয়েস্ট গুলো যায়। এখন যদি আমি এটাকে ফরওয়ার্ড করে দেই, এই যে ফরওয়ার্ড করে দিলাম, এটা হচ্ছে চলে গেছে, সার্ভারে চলে গেছে। এটা কি গুগল থেকে একটা রিকোয়েস্ট আসছে, এটা ফরওয়ার্ড করে দেই, এটা অফ করে দিই আপাতত। দেখেন কি আসছে, ইরো রিটাইপ পাসওয়ার্ড, ও ডু নট ম্যাচ। আচ্ছা পাসওয়ার্ড হয়তো ম্যাচ করে নাই, দুইটা আচ্ছা এই জায়গায় ম্যাচ করে নাই, 1 2 3। আচ্ছা আমি যদি আবার পাঠাই, এবার আই থিঙ্ক আচ্ছা হয়েছে। আচ্ছা টেস্ট পাসওয়ার্ড হচ্ছে test123। আচ্ছা এইটা দিয়ে আমি লগ ইন করবো এবার। আচ্ছা সাইন আপে গেলাম, লগ ইনের ক্ষেত্রে test123 দিলাম। এখন আমি চাইলে এটাকে দেখতে পারি যে লগ ইনটা কিভাবে হইতেছে। আচ্ছা আমি যদি লগ ইনে ক্লিক করি, এই দেখতে পারতেছেন ইউজার নেম পাসওয়ার্ড এইভাবে যাইতেছে। এটা কিসের মাধ্যমে যাইতেছে, পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে যাইতেছে। এবং পোস্ট রিকোয়েস্টের প্যারামিটার গুলো কি কি, এই যে একটা হচ্ছে প্যারামিটার ইউনেম এবং আরেকটা হচ্ছে পাস। বুঝতে পারতেছেন? এগুলা কিন্তু আমরা কিন্তু নর্মালি ব্রাউজারে কিন্তু দেখতে পারি না। নর্মালি ব্রাউজারে যখন আমরা রিকোয়েস্ট করি তখন কিন্তু এটা দেখা যায় না, কিন্তু আমরা ভার্ব সুইট দিয়ে এটা দেখতে পারতেছি। এবং কি এই জায়গায় চাইলে আমরা কিছু চেঞ্জও করতে পারি, এই যে ইউজার নেম এই জায়গায় চেঞ্জ করে দিতে পারি। তাই ইউজার নেম চেঞ্জ করলে তো আর কাজ করবে না, এটা এই ইউজার নেমটাই ভেরিফাই করবে শুধুমাত্র। এটা আমরা দেখতে পারতেছি জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা আমি যদি এই জায়গায় ফরওয়ার্ড করি আপাতত, এই যে কোথায় নিয়ে গেল আমাকে, লগ ইন পেজে, গেট রিকোয়েস্টের মাধ্যমে পরবর্তী রিকোয়েস্ট আসছে। আচ্ছা আমি দেখি কি আসলো, হয় নাই, test123 ভুল হইলো নাকি, হয় নাই নাকি, না হয় নাই। আচ্ছা আচ্ছা নরমাল ইউজার যেটা আছে এটা ইউজ করি, টেস্ট একটা দিছে, টেস্ট এটা ইউজ করি। এখন দেখি লগ ইন হয়েছে কিনা, হ্যাঁ এই যে লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লগ ইন, এই যে লগ আউট আসছে, তার মানে লগ ইন হয়ে গেছে। এখন আমরা এই জায়গা থেকে একটা জিনিস কি, এই দেখেন হিস্টোরি হিসেবে দেখতে পারি অনেক কিছু। এই যে আমরা এতক্ষণ যা যা স্ক্রল করলাম না, এই যে ওয়েবসাইটে, এই যে এটা অন করে ভার্ব সুইটের প্রক্সির মাধ্যমে যতগুলো রিকোয়েস্ট গেছে এই জায়গা থেকে,
এগুলো আমরা এই জায়গায় এই হিস্টোরির মধ্যে আমরা চেক করতে পারি পরবর্তীতে যে কোন কোন রিকোয়েস্ট আমরা এই জায়গা থেকে পাঠাইছি। দেখেন এই যে একটু আগে আমরা কি পাঠাইছি, এই যে টেস্ট এটা কি হয়েছে, রিকোয়েস্ট গেছে। রিকোয়েস্টের মাধ্যমে এইটা এই যে ইউজার ইনফো ডট পিএইচপি এর মাধ্যমে রিকোয়েস্ট গেছে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে, এবং প্যারামিটার কি ছিল, ইউ নেমের মাধ্যমে গেছে হচ্ছে ইউজার নেমটা, আর আরেকটা প্যারামিটার পাস, এই পাস প্যারামিটারের মধ্যে গেছে আমার পাসওয়ার্ড। বুঝতে পারছেন? আর রেসপন্সটা কেমন আসছে দেখেন, এটা যদি আচ্ছা রেসপন্সটা কেমন আসতেছে, এই যে এইচটিটিপি 1.1, এখন এইচটিটিপি 1.1 এটা কি কি ছিল জানি, কেউ বলতে পারবেন এটার জন্য কি বলছিলাম প্রথম ক্লাসে? এইচটিটিপি ভার্সন। হ্যাঁ হ্যাঁ, এইচটিটিপি ভার্সন, এটা হচ্ছে এইচটিটিপি ভার্সন। আর এটা বলতে পারবেন কেউ? ওটা হচ্ছে স্ট্যাটাস কোড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাটাস কোড। আর স্ট্যাটাস কোডটা হচ্ছে 200 ওকে, মানে আমার রেসপন্সটা মানে রিকোয়েস্টটা সাকসেসফুলি সার্ভারের কাছে পৌঁছাইছে এবং রেসপন্সটা সাকসেসফুলি আসছে। আচ্ছা, সার্ভার এই জায়গায় অনেক কিছু আরো কিছু হেডার আছে, এই যে সার্ভার দেখাই দিতেছে, সার্ভারের ভার্সনটা দেখাই দিতেছে, এনজিনিক্স ইউজ করছে এবং কি 1. এই ভার্সনটা ইউজ করতেছে। এই যে ডেট এন্ড টাইম থাকে, কোন ডেট এন্ড টাইমে আপনি রিকোয়েস্টটা করতেছেন এগুলো থাকে। আর এই যে কুকি দেখতে পাচ্ছেন, এই কুকিটা কি সেট করে দিছে, এই যে লগইন টেস্ট এই কুকিটা ইউজ করছে এই ওয়েবসাইটটা। তারপর এই যে এই জায়গায় কি রেকর্ড থাকে না, এটা হচ্ছে এই যে লগইন যে পিএইচপি ইনফো ইউজার ইনফো পিএইচপি, এটা কি হচ্ছে এই যে র কোড দিয়ে দিছে, এই জায়গায় রেন্ডার করলে আমরা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন র কোড, এই ওয়েব পেজের র কোডটা এই যে জায়গায় দিয়ে দিছে। এভাবে হচ্ছে রিকোয়েস্ট গুলো যায় প্রক্সির মাধ্যমে, এভাবে আমরা রিকোয়েস্ট গুলা দেখতে পারি। বুঝতে পারতেছেন? এখন এই জায়গায় আরেকটা সমস্যা কি, ধরেন আমি এই জায়গায় তো এটা অন রয়েছে, এখন আমি ধরেন আরেকটা ওয়েবসাইটে দিলাম google.com, google.com গেলাম, কিন্তু আমি তো কাজ করতেই হবে। এখন একটা ওয়েবসাইট নিয়ে আমি হান্ট করতেছি বা কিছু এই ওয়েবসাইট টেস্ট করতেছি, এখন অন্য ওয়েবসাইটে তো আমার যাওয়া লাগতেই পারে অনেক সময়। সেই জন্য এই জায়গায় কিন্তু দেখেন, এই যে google.com এ যখন আসছে দেখেন এই যে অসংখ্য রিকোয়েস্ট এসে ভর্তি হয়ে গেছে, তাই আছে না? এখন আমার যে ওয়েবসাইটটা, এখন যদি আমি ধরেন এই যে ওয়েবসাইটে একটা ভিজিট করি, ধরেন দুইটা ওয়েবসাইট ওয়েব পেজ ভিজিট করলাম, এই জায়গায় কিন্তু আমার ওয়েবসাইটটা খুঁজে বের করা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, তাই না? এই গুগলের গুলা হাবিজাবি অ্যাড হয়ে গেছে, এই যে google.com এর গুলা হাবিজাবি অ্যাড হয়ে গেছে। এখন এটা ফিল্টার করা যায়। ফিল্টারটা কিভাবে করবেন? ফিল্টার করার জন্য আপনাকে যাইতে হবে প্রথমে এই যে টার্গেটে দেখেন, টার্গেটে কি কি আছে, এই যে এতগুলো ওয়েবসাইটের রিকোয়েস্ট গেছে ওয়েবসাইটের থ্রুতে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে আমাদের টার্গেট, তাই না? এখন আমরা যদি চাই এটাকে অ্যাড টু স্কোপ করে দিতে পারি, এই যে অ্যাড টু স্কোপ করে দিলে এখন এই জায়গায় যদি ইয়েস দেই, তাহলে বাড়তি যে এই যে আমি অন্যান্য যতগুলো ওয়েবসাইটে ঢুকি, এই জায়গা থেকে অন্যান্য যে কোনো ওয়েবসাইটে ঢুকি, ওইগুলা কি করবে না, এই ইয়েস যদি দেয় ওইগুলা আর কি ও লক করবে না। বুঝতে পারতেছেন? মানে আমার স্কোপে আছে কি শুধুমাত্র এই ডোমেনটা, এই ডোমেন বাদে আমি যেখানে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি না কেন, সেটা হচ্ছে আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন লাস্ট রিকোয়েস্ট ছিল এইটা, তাই না? এখন যদি আমি ধরেন পাইরেটস অফ দ্য রেড ফ্ল্যাগে ঢুকলাম, আচ্ছা এটা তো আমার লক করার কথা, তাই না? এখানে আসার কথা না, হিস্টোরির মধ্যে থাকার কথা যে আমি কোন কোন ওয়েবসাইটে ঢুকছি। আমার কিন্তু এই যে এটা অন রয়েছে, ভার্ব কিন্তু অন রয়েছে, তার মানে এটাও কিন্তু আসার কথা, কিন্তু আসতেছে না। কারণ হচ্ছে আমরা এটারে কি করে দিছি, লগ অফ করে দিছি। আউট অফ স্কোপ যেগুলো আছে সেগুলার ও অ্যাডই করবে না এই জায়গায়, শুধুমাত্র এই ইন স্কোপের যে রিকোয়েস্ট গুলো আছে সেইটা অ্যাড করবে। এই দেখেন, এখন আমি এখন যদি ইন স্কোপের যে আমার এটা এই জায়গায় যদি আমি কিছু একটা কোন একটা ঢুকি, ইওর কার্টে ঢুকলাম, এই যে আসছে, এই দেখেন কার্টে গেছিলাম, কার্টের রিকোয়েস্ট আসছে, কিন্তু বাইরের কিন্তু কিছু আসে নাই। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস। যখন কোন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন এটা টার্গেটে গিয়ে
এটারে অ্যাড টু স্কোপ করে নিতে পারেন। আবার অ্যাড টু স্কোপ করলে এই জায়গায় আবার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যখনই আপনি ডাইরেক্ট এই জায়গা থেকে যখন অ্যাড টু স্কোপ করবেন, আচ্ছা আমি আপাতত রিমুভ করি, আগে রিমুভ করার পরে হয়তো ওই যে আগের গুলা ওইগুলা প্রবেশ করে গেছে, এটা আমি কাইটা দিই, রিকোয়েস্ট আসতেছে। আচ্ছা, যখনই এই জায়গা থেকে যখন অ্যাড টু স্কোপ করবেন তখন হচ্ছে শুধুমাত্র এটা কিন্তু সাবডোমেনের আন্ডারে আছে না, এই ভলেন ওয়েব এই সাবডোমেনের এই ডোমেনের আন্ডারে হচ্ছে এই যে টেস্ট পিএইচপি এই সাবডোমেনটা আছে, তাই না? এখন যদি আমরা ভলেন ওয়েবে যাই, ভিউ আচ্ছা ভলেন ওয়েবে গেলাম, এই যে জায়গায় অনেকগুলা ভালনারেবল ওয়েব পেজ আছে টেস্ট করার জন্য। আচ্ছা আমি যদি এখন ধরেন শুধুমাত্র এই যে টেস্ট পিএইচপি ভলেন ওয়েব এইটার মধ্যে আমি টেস্ট করব, আমি এই সাবডোমেনের বাইরে আমি আর কোথাও টেস্ট করবই না, তখন আপনি হচ্ছে এইটা করবেন যে এই অ্যাড টু স্কোপ করবেন। অ্যাড টু স্কোপ করলে এই যে স্কোপ আছে না, এই যে স্কোপ সেকশনে এই যে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে হচ্ছে এই সাবডোমেন ছাড়া অন্য কোনো সাবডোমেনের রিকোয়েস্টও ক্যাপচারই করবে না। বুঝতে পারতেছেন? কিন্তু অনেক সময় থাকে না যে একটা ওয়েবসাইটের অনেকগুলো মানে সকল সাবডোমেন হচ্ছে গিয়ে আপনার ইনস্কোপে আছে। যেমন ধরেন আমি যদি হ্যাকার ওয়ানে যাই, একটা প্রোগ্রাম দেখাই, রিসার্চার হয়ে গেল অপরচুনিটিসে, আচ্ছা আমি যদি ওয়াইল্ড কার্ড সিলেক্ট করি, তো নিচ থেকে একটা ডোমেইন দেখাই, আচ্ছা এই যে এটাই দেখাই, কোনটা ক্লিক করব, এই যে আমি কিন্তু অন্যান্য ওয়েবসাইটে প্রবেশ করতেছি, কিন্তু এই যে আমার কিন্তু ভার্বসুইট অন আছে, তারপরেও কিন্তু এই জায়গায় কিছু লক করবে না, এই যে কোনো জায়গায় এই জায়গায় কিন্তু বাড়তি কিছু অ্যাড করতেছে না। এই যে দেখেন, এই যে স্কোপে যাই, এই দেখেন এই জায়গায় একটা জিনিস কি আছে স্কোপে, দেখেন এই যে একটা স্টার চিহ্ন আছে না, এই ডোমেনের আন্ডারে কি করছে, একটা স্টার চিহ্ন আছে প্রথমে। এই স্টার চিহ্নর মানে হলো এই ডোমেনের আন্ডারে যতগুলা সাবডোমেন আছে সবগুলাতেই বাগ খোঁজা যাবে, এবং কি সবগুলা রিপোর্টই অ্যাকসেপ্টেবল হবে যদি ওইরকম রিপোর্ট হয় আর কি, ওইরকম ভালনারেবিলিটি থাকে। কিন্তু এই যে দেখেন, ধরেন এই যে এটা শুধু এটা রইলো, এটা দেয় নাই আপনাকে ইনস্কোপে, ওয়াইল্ড কার্ড দেয় নাই, এটাকে বলে ওয়াইল্ড কার্ড। যখন এই যে স্টার চিহ্নটা থাকবে তখনই এইটাকে বলবে হচ্ছে ওয়াইল্ড কার্ড ডোমেন। ওয়াইল্ড কার্ড ডোমেন মানে হচ্ছে আপনার এই ডোমেনের আন্ডারে যত সাবডোমেন আছে সব সাবডোমেন থেকে আপনি যে কোনো ভালনারেবিলিটি রিপোর্ট করতে পারবেন, এমনকি সেটা যদি ভালো হয় বা ভ্যালিড হয় তাইলে সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু ধরেন আপনাকে ওয়াইল্ড কার্ড ডোমেন দিল না, আপনার স্কোপে দিল শুধুমাত্র এই যে একটা ডোমেন, বা ধরেন এই যে শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র এই ওয়েবসাইটটাকে আপনাকে দিল, আপনাকে এটা কি ওয়েবসাইট, এটা বাদ দিই, আরেকটা যাই, কিসব ওয়েবসাইট ওপেন হয়ে যায়, এটা কি ওয়াইল্ড কার্ড কিছু আছে? আচ্ছা ধরেন যে এই ওয়েবসাইটটাকে আপনাকে শুধু টেস্ট করার জন্য দিছে, আপনাকে এর বাইরে বা এর কোনো সাবডোমেন থেকে যদি আপনি রিপোর্ট করেন সেটা অ্যাকসেপ্টেবল হবে না। শুধুমাত্র এই যে এই জায়গায় আপনার বলে দিছি কি এই সাবডোমেন থেকে, এই যে ক্লাউড এই সাবডোমেন থেকে রিপোর্টই অ্যাকসেপ্ট হবে, এটার ওয়াইল্ড কার্ড দেয় নাই, এই যে এটার ওয়াইল্ড কার্ড দিছে, এই যে এপিআই এর রিলেটেড এগুলো, এটার ওয়াইল্ড কার্ড দিছে, কিন্তু এটার ওয়াইল্ড কার্ড দেয় নাই। মানে ক্লাউডের ভিতরে আরো সেকেন্ড লেভেল সাবডোমেন, থার্ড লেভেল সাবডোমেন থাকতেই পারে, এবং সেকেন্ড লেভেল বা থার্ড লেভেল সাবডোমেন কাকে বলে সেটা তো বুঝতে হবে। ধরেন এই যে ক্লাউড, এটা হচ্ছে ফার্স্ট লেভেল সাবডোমেন, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে ফার্স্ট লেভেল সাবডোমেন। এখন যদি এই সাবডোমেনের আন্ডারে যদি আরো কোনো সাবডোমেন থাকে, ধরেন টেস্ট রইল, টেস্ট ডট ক্লাউড ডট এই যে এটা .com conghq.com, এইটা হচ্ছে সেকেন্ড লেভেল সাবডোমেন, বুঝতে পারতেছেন? মানে সাবডোমেনের উপরে সাবডোমেন।
এখানে এরকম কিন্তু আরো থাকতে পারে। এখন ধরেন test23.test.com, এটা হচ্ছে থার্ড লেভেল সাবডোমেন। বুঝতে পারতেছেন, এটা হচ্ছে থার্ড লেভেল সাবডোমেন, কারণ মেইন ডোমেন আমার এটার সেকেন্ড লেভেল সাবডোমেন, এটা থার্ড লেভেল, ফোর্থ লেভেল, এরকম মনে করেন এটা ফার্স্ট লেভেল আর কি। প্রথমটা হচ্ছে ফার্স্ট লেভেল, তারপর সেকেন্ড, থার্ড, এরকম আরো থাকতে পারে, পাঁচ ছয়টাও থাকতে পারে। এখন যখনই আমাকে বলে দিছি কি শুধুমাত্র এই জায়গায় কিন্তু ক্লাউডের ওয়াইল্ড কার্ড দেয় নাই, অর্থাৎ আমার শুধুমাত্র এই স্কোপটাই হচ্ছে, এইটাই শুধুমাত্র স্কোপ। এর বাইরে আমার এইটার মধ্যে যদি আরো কোনো সাবডোমেন থাকে সেটা আমার কাউন্ট হবে না, আমার রিপোর্টই হবে না, রিপোর্ট করলে তারা নিবে না। সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র এই ডোমেনটাই আমাকে টেস্ট করতে হবে, এর বাইরের কোনো সাবডোমেন থেকে রিকোয়েস্ট তো আমার দরকার নাই, কারণ টেস্ট করলে তো এরকম কিছু দিবে না। তখন আমি এই ডোমেনটা কি করব, এই যে টার্গেটে যায়, এই যে এটা যেমনি এই যে অ্যাড টু স্কোপ করছিলাম, এই জায়গায় এই যে স্কোপে অ্যাড করছিলাম, ওইটাও সেম ওই রকম ভাবে স্কোপে অ্যাড করে দিব। বুঝতে পারছেন? তাইলে এই ডোমেন ছাড়া আমার আর কোনো ডোমেন থেকে রিকোয়েস্টই ক্যাপচার করবে না, দরকার নেই। আর যদি এরকম থাকে যে ওয়াইল্ড কার্ড যেগুলো আছে, ধরেন আচ্ছা ওয়াইল্ড কার্ড আমি দিয়ে বুঝাই, এটা কেটে দিই, ভালো নয় কোনটা আছে, এই যে ধরেন এই ডোমেনটা দিছে আপনাকে, এই ডোমেনের যত সাব ডোমেন আছে সবগুলো আপনাকে স্কোপে আছে, এটার ওয়াইল্ড কার্ড আপনার আছে, এই যে ওয়াইল্ড কার্ড হিসেবে আপনার হচ্ছে স্কোপে আছে। তখন কি করবেন, তখন তো আপনার সাবডোমেন গুলাও ভ্যালিড, তাই না? সাবডোমেন গুলো থেকে আপনি রিপোর্ট করতে পারবেন। সেহেতু আমার দরকার কি, এই ডোমেইনের আন্ডারে যতগুলো সাবডোমেন আছে ওইগুলা রিকোয়েস্টও আমার ক্যাপচার করা দরকার। তখন তো আমি যদি শুধুমাত্র এই জায়গায় ভলেন ওয়েব অ্যাড করি, তাইলে কিন্তু এই যে টেস্ট পিএইচপি এটা কিন্তু আলাদা সাবডোমেন থেকে আসছে না, এই আলাদা সাবডোমেনের রিকোয়েস্ট কিন্তু ক্যাপচার হবে না নরমালি যদি আমরা করি। আচ্ছা এটাকে আমরা রিমুভ করে দেই। এই জায়গা থেকে যদি নরমালি করি তাহলে কিন্তু এই জিনিসটা শুধুমাত্র ভলেন ওয়েবের মধ্যে আমরা হচ্ছে রিকোয়েস্টগুলো ক্যাপচার হবে, বাকিগুলো কিন্তু ক্যাপচার হবে না। এখন এইটার সকল সাবডোমেন যদি আমরা ক্যাপচার করতে চাই, তখন হচ্ছে এই যে ভলেন ওয়েব যে মাঝখানে যে লেখাটা ডোমেন নেমটা, এইটুকু কপি করব, কপি করে এই যে স্কোপে যাব, এই যে ইউজ অ্যাডভান্স স্কোপ কন্ট্রোল আছে, এইটাই গিয়ে এটা অন করে দিব আর কি। অন করে এই যে অ্যাডে গিয়ে এই যে দেখেন হোস্ট আর আইপি রেঞ্জ আছে, এই জায়গায় পেস্ট করে দিব। পুরো ডোমেন কিন্তু দিব না, এই .com বা .in যা থাক ওইটা কিন্তু দিব না, শুধুমাত্র নামটা দিব, এই যে মাঝখানের লেখাটুকু দিব শুধুমাত্র। বুঝতে পারতেছেন? এই মাঝখানের এই যে এইটুকু শুধুমাত্র দিব, এইটা এই যে এই জায়গায় দিয়ে যখন ওকে দিব, এই দেখেন হয়ে গেছে। এখন আমি যদি হিস্টোরিতে যাই, এই যে হিস্টোরিতে যাই, যদি ধরেন এইটা ওপেন করলাম, এই দেখতে পাচ্ছেন এইটা ওপেন হয়েছে, এই যে রিকোয়েস্ট আসছে না, এইটা রিকোয়েস্ট আসছে, এই যে টেস্ট HTML5 এটার কিন্তু রিকোয়েস্ট আসছে, দেখতে পাচ্ছেন? এখন হচ্ছে আমি যদি এটায় যাই, এটা রিকোয়েস্ট আসছে, তাই না? এটা রিকোয়েস্টও এই জায়গায় আসছে। এখন ধরেন আগে আপনি ধরেন গুগল টুগল বা অন্য কোনো একটা ডোমেইনে ভিজিট করছেন হয়তোবা, বা লগস দিয়ে হয়তো ভরে গেছে, আপনাকে সেটা কি করতে হবে, ফিল্টার করতে হবে, থাকে না? এই যে ধরেন এই যে আমার এইটার মাঝখানে কিছু এই যে গুগল আইসা পড়ছিল, এইটা আইসা তো আমার এখন এটা অ্যানালাইসিস করতে কি একটু ঝামেলা হইতেছে না? যে উপরে কিছু উপরে আমার মেন ডোমেন আছে, এগুলো অ্যানালাইজ করতে করতে এই যে মাঝখানে এসে পড়ছে গুগল। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, ধরেন মাইক অন, কিছু বলবেন কেউ? আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করি। আচ্ছা দেখেন উপরে আমার কি আছে, আমার নরমাল যে ডোমেনগুলো যেটা আমার দরকার সেটা আছে, মাঝখানে কিছু হিবিজিবি, এই যে ফায়ারফক্সের কিছু আইসা পড়ছে, তারপর হচ্ছে গুগলের কিছু আইসা পড়ছে, এটা তো হিবিজিবি, আমার তো দরকার নেই এগুলা। এখন এগুলা ফিল্টার করবো কিভাবে, এই যে আমরা টার্গেটে যে অ্যাড করছিলাম না, টার্গেটটা অ্যাড করার পর প্রক্সিতে গিয়ে এই যে হিস্টোরিতে যাওয়ার পর এই যে উপরে একটা অপশন পাবেন ফিল্টার, এই যে এত বড়, এইটায় ক্লিক করলে
দেখেন এই যে এখানে একটা অপশন আছে শো ইন স্কোপ আইটেম। আমরা তো একটু আগে ইন স্কোপ আইটেম অ্যাড করছি, ইন স্কোপে যে ডোমেনটা অ্যাড করছি না, এখন যদি এটা টিক দিয়ে আমি অ্যাপ্লাই দেই, দেখেন এই শুধুমাত্র ইন স্কোপের আমার যেগুলো আছে শুধুমাত্র সেইগুলাই শো করতেছে, করতেছে না? ওই যে বাকি যে গুগলের হাবিজাবি আছিল ওইগুলো কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে, ওইগুলো আমার দরকার নাই। বুঝতে পারতেছেন জিনিসটা কি? বুঝতেছেন নাকি? না বুঝলেও বললেন, বুঝলেও বললেন। বুঝতেছি জি ভাইয়া। ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে ওই অপ্রয়োজনীয় যেগুলো রিকোয়েস্ট আছে সেগুলো আমরা হাইড করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে প্রক্সির কাজ। প্রক্সির কাজ মূলত ইন্টারসেপ্ট করা, বুঝতে পারতেছেন? এই যে আচ্ছা এটা আমার দরকার নেই। ভাই তাহলে আমরা কি এখানে যে কোনো ওয়েবসাইটই দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, যে কোনো ওয়েবসাইট দেখতে পারবেন। এখন যেহেতু আমার এই যে এটা এই যে এটা যখন অন আছে না, এই যে এখন কি বলতেছে আউট অফ স্কোপ সব হলো ট্রাফিক ডিসেবল করা। এটা যদি আমি ইনেবল করে দেই তাহলে কিন্তু আউট অফ স্কোপের যে ট্রাফিক গুলো আছে ওইগুলাও ক্যাপচার হইতে থাকবো। এখন ধরেন আপনি কি বলবেন, নাসাকেই ধরি, নাসা আমার খুব ভালো লাগে, বুঝতেছেন? আচ্ছা, ধরেন এই যে নাসা ওয়েবসাইটে আপনি হান্ট করবেন, নাসায় গেলাম, এখন কিন্তু নাসার গুলো শো করবে না এই জায়গায়। এখন এটাকে আমার শো করানোর জন্য কি করতে হবে, এই জায়গায় অ্যাড করতে হবে। কি লিখবো, নাসা, অ্যাড করে দিলাম এই জায়গায়। এখন কিন্তু আমার এই জায়গায়, এখন যদি আমি নাসার কোনো একটা ওয়েবসাইট ধরেন কিছু যে কোনো কিছু ইন্টারসেপ্ট করার ক্ষেত্রে কিন্তু আপনি নরমালি ওটা ওই যে টার্গেটে অ্যাড না করতে পারেন, সমস্যা নাই, তারপরে কিন্তু ইন্টারসেপ্ট হবে। ওইটা শুধুমাত্র হিস্টোরির ক্ষেত্রে বললাম, যে এই যে আপনার যখন ফিল্টার করবেন আর কি, পরবর্তীতে দেখার জন্য কাজে লাগে সেইটা। ইন্টারসেপ্ট আপনি করতেই পারেন, ধরেন সার্চ করলেন টেস্ট, সার্চ করে, আচ্ছা আমি কি অন করছি ইন্টারসেপ্ট? আচ্ছা অন করছি, এটা অন আছে। আচ্ছা আমি যদি টেস্ট দেই, রিকোয়েস্টটা আটকে গেছে না? হয় নাই মনে হয়। আচ্ছা এটা ইনেবল দিয়ে দিই। আচ্ছা আমি আরেকবার দেই। আচ্ছা টেস্ট, এই যে নাসা থেকে দেখেন কত কিছু কিছু রিকোয়েস্ট আসছে, দেখেন এটা মজিলা ফায়ারফক্স থেকে আসছে, এটা দরকার নাই। এই জায়গায় নাসার সাবডোমেন থেকে একটা রিকোয়েস্ট আসছে কি +nasa.gov। এই কারোর জন্য মাইক অফ, একটু মিউট করেন, একটু মিউট করে দেন। আর কিছু বলার থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি। এই দেখেন কিছু কিছু রিকোয়েস্ট আসছে, কি রিকোয়েস্ট আসছে, এটা হচ্ছে জেসন, WP জেসন প্লাস লাইভ, এটার রিকোয়েস্ট আসছে। এখন ধরেন আমার এইটার রিকোয়েস্টটা আমাকে দেখতে হবে, এটা রেসপন্সটা কি আসে, বুঝতে পারছেন? এটা আমার খুব মানে এই পয়েন্টটা ধরেন আমার খুব ভালো লাগছে, যে এটা রেসপন্সটা কি আসে আমি দেখব। এটা তো অনেক রিকোয়েস্ট, এই যে অনেক রিকোয়েস্ট এসে পড়ে আছে, এখন এই রিকোয়েস্টটা আমার দেখবো। এটা দুই ভাবে দেখতে পারেন, এক হচ্ছে আপনি যদি রিপিটারে নিয়ে যান, এই যে রিপিটার আরেকটা ফাংশনালিটি, এটা রিপিটারে নিয়ে গিয়ে যদি সেন্ড করেন, তাহলে আপনার এই যে এই এন্ড পয়েন্টের যে রিকোয়েস্টটা আছে সেইটা আপনি দেখতে পারেন। এটা রিকোয়েস্টে কি আসছে, রেসপন্সটা কি আসছে, এই যে HTTP2 ইউজ করছে 200 ওকে, এবং এই জায়গায় কি আছে, ফলস, কিছুই নাই, এটা কিন্তু তেমন কিছু নাই। এটা দেখার জন্য আমরা কি করব, রিপিটারে নিয়ে আসতে পারি। আচ্ছা ইন্টারসেপ্ট অফ করে দেই, এটা আপাতত কাজ না আমাদের। আচ্ছা তাই এইভাবে হচ্ছে আমরা ধরেন এই জায়গায় দেই, যদি টেস্ট দেই, টেস্ট দিয়ে রান করি গো, আচ্ছা এই দেখতে পাচ্ছেন এই যে টেস্ট আসছে, আসছে না? এই যে আমরা কি ভ্যালু দিছিলাম, টেস্ট। এখন চাইলে কিন্তু আমি এই জায়গা থেকে কিছু মডিফাই করে দিতে পারি, যেমন টেস্ট আছে, টেস্ট যদি আমি ধরেন 1 2 3 দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ব্রাউজার থেকে করছিলাম টেস্ট, এখন এই জায়গায় মডিফাই করে দিয়ে দিলাম টেস্ট 1 2 3। এখন যদি ফরওয়ার্ড দেই,
এই দেখেন টেস্ট 1 2 3 কিন্তু রিকোয়েস্ট গেছে সার্ভারের কাছে, টেস্ট কিন্তু যায় নাই। আমি কিন্তু মাঝখান থেকে সার্ভারে যাওয়ার আগেই মাঝখান থেকে সেটারে কি করলাম, আটকিয়ে সেটাকে চেঞ্জ করে দিলাম। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে গিয়া আপনার প্রক্সির কাজ। প্রক্সির কাজটাই হচ্ছে মূলত ইন্টারসেপ্ট করা। আপনার যতগুলা রিকোয়েস্ট এটাই যাবে, হ্যাঁ vulnerability, হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই কি vulnerability, না না, মানে এটা কোনো প্রক্সি? এটা কোনো ভালনারেবিলিটি না। টেস্ট 1 2 3 এই যে দিলাম, যে এটা তো নরমালিও আমি দিতে পারি, টেস্ট 1 2 3 এটা এরকমই। আচ্ছা, প্রক্সি অন রয়েছে, আচ্ছা অফ করে দিই। এটা নরমালি এই যে গেল, নরমালি কিন্তু এটাই শো করবে। এটা কিন্তু ভালনারেবিলিটি না, কিন্তু এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে কোন স্ট্রাকচারে রিকোয়েস্ট গুলো যাইতেছে সার্ভারের কাছে। বুঝতে পারতেছেন? এখন আমি কিন্তু জাস্ট দিলাম, এই যে টেস্ট 1 2 3 দিলাম, এই জায়গায় জাস্ট আইসা বললো টেস্ট 1 2 3। মূল যে ফুল যে রিকোয়েস্ট গুলা, র যে এইচটিটিপি র যে রিকোয়েস্টটা, সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না এই জায়গায় ব্রাউজারের মাধ্যমে শুধুমাত্র, তাই না? আমরা যদি এই জায়গায় যে যদি ইন্টারসেপ্ট করি, অন করি, তাহলে কিন্তু আমরা র যে রিকোয়েস্টটা আছে, এই যে র রিকোয়েস্টটা হচ্ছে এইটা, কি মেথডে গেতেছে সেটা আমরা দেখতে পারতেছি, পোস্ট মেথড, তাই না? তারপরে হচ্ছে এই জায়গায় কি, এই যে ভ্যালুটা কি আছে, সার্চ ফর কি, টেস্ট টেস্ট সার্চ করছি আমরা। তারপরে হচ্ছে কি, এই জায়গায় একটা বাটন আছে, এই জায়গায় আমরা চাইলে এখন কি কি করতে পারি, বিভিন্ন পেলোড ট্রাই করে দিতে পারি। আবার এই যে কুকি আছে, এই জায়গায় একটা কুকি আছে। আপনারা কিন্তু ব্রাউজারে যখন কোনো একটা কিছু টেস্ট করবেন, তখন কিন্তু কুকিটাকে কিন্তু এডিট করতে পারবেন না। পারবেন কি? ব্রাউজারের মাধ্যমে শুধুমাত্র এই সার্চের যে ফাংশনালিটি, এই যে এইটুকু শুধুমাত্র এডিট করতে পারবেন ব্রাউজারের মাধ্যমে। আপনারা এই যে এইগুলা কিন্তু এডিট করতে পারবেন না। হেডার, এই যে ইউজার এজেন্ট, অনেক সময় কিন্তু ইউজার এজেন্টের মাধ্যমে মধ্যেও বাগ থাকে। এটা বাগ, এটা পরবর্তীতে জানতে পারবেন, এটা একটু অ্যাডভান্স টাইপের হয়ে যায়। আচ্ছা, এই জায়গায় অনেক পেলোড আছে, এক্সএসএস পেলোড, তারপরে এসকিউএল, এই জায়গার মাধ্যমে কিন্তু কাজ করে অনেক সার্ভারে। তারপরে হচ্ছে এই যে কুকির মধ্যে কিন্তু কুকি ভ্যালু কিন্তু আমরা এই জায়গায় চাইলে এডিট করে দিতে পারি। এই জায়গায় আমার কুকিটা কি আছে, টেস্ট টেস্ট আছে না? আমি যদি এই জায়গায় দেই, এই যে এই জায়গায় কিন্তু অটোমেটিক ডিকোড করছে, দেখেন এটা, এটা হচ্ছে ইউআরএল এনকোড করা আছে, এই যে ইউআরএল এনকোড, এটাকে অটোমেটিক এই যে ইউআরএল এনকোডিং এর মাধ্যমে করছে, ডিকোড করছে। এখন এই জায়গায় যদি আমি ধরেন আরেকটা টেস্ট বাড়িয়ে দেই, এটা কিন্তু ধরেন দিয়ে দিলাম, এটা কিন্তু ভ্যালিড না। কুকিটা কিন্তু তাহলে কি আর ভ্যালিড রইলো? এটা কিন্তু আর ভ্যালিড রইলো না। সার্ভারের কাছে কিন্তু এই কুকিটার মানে কিছু নাই। এখন যদি আমি দেই, দেখি কাজ করে কিনা, জানি না। এখন আপনি চাইতে পারেন যে এই জিনিসটা আমি আগেই দেখবো, রেসপন্সটা কি আসে সেটা আমি দেখবো এই ব্রাউজারে আসার আগে র রেসপন্সটা কিভাবে আসে সেটা আমি ভার্বসুইট থেকে দেখবো। তাইলে হচ্ছে আপনি দুইটা কাজ করতে পারেন, এক হচ্ছে রিপিটারে নিতে পারেন, অথবা এই যে ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট আছে না, প্রথমে এই জায়গায় আসবেন, যে কোনো এক জায়গায় আইসা রাইট ক্লিক করবেন, দেখবেন এই যে অনেকগুলো অপশন আসছে, এই জায়গায় ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট, এটাই দিলাম। এখন যদি আমি ফরওয়ার্ড করি, যে এই যে কুকি কিন্তু আমি এডিট করছি, এখন যদি আমি ফরওয়ার্ড করি, এই যে দেখেন রেসপন্স আইসা পড়ছে না, এই যে এই পাশে রেসপন্স কি দেখতে পারতেছি, এটা রিকোয়েস্ট, এটা ব্রাউজারে কিন্তু আসে না এখনো, ব্রাউজারে এই যে এখনো কিন্তু লোড খাইতেছে, এটা কিন্তু ব্রাউজারে পর্যন্ত এখনো আসে নাই, এটা সার্ভারে গেছে, সার্ভার থেকে আগেই ভার্বসুইটে আসছে এবং ভার্বসুইটে অ্যাড করে দিয়েছে। এখন রেসপন্সটা কি আসছে 200, তারপরে হচ্ছে এই যে কোডগুলো আসছে, কোডগুলো আচ্ছা এই যে আপনি রেন্ডার করে দেখতে পারবেন। আচ্ছা, প্রথমে দেখেন এই যে এটা আমার কিন্তু লগ ইন করা ছিল আইডি, তাই না? দেখি লগ আউট হয়ে যায় নাকি। এখন যদি আমি এটা আবার ফরওয়ার্ড করে দেই, লগ আউট হয় নাই, তার মানে কুকি ওইটাও ভ্যালিডেট করে ফেলছে সার্ভার থেকে। বুঝতে পারতেছেন? এখন চাইলে আমি আরেকজনের কুকি অ্যাড করে দিতে পারি, তাইলে কিন্তু আরেকজনের আইডিতে ঢুকে যাবে। এইভাবে বিভিন্ন কিছু ট্রাই করা যায়। মূলত এই প্রক্সির কাজটাই হচ্ছে ইন্টারসেপ্ট করে দেখা যে এইগুলা আপনার রিকোয়েস্ট গুলা কিভাবে যাইতেছে। বুঝতে পারছেন? প্রক্সির কাজটাই হচ্ছে এটা, মাঝপথে আটকে রিকোয়েস্ট গুলো কোন মেথডে বা কিভাবে যাইতেছে সেইটারে পর্যবেক্ষণ করা। এটা করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এইটা করলে কি হবে?
এটা করলে আপনি এটা করলে আপনি জানতে পারবেন যে রিকোয়েস্টটা কিভাবে যাইতেছে, এন্ড রিকোয়েস্টটা যে মেথডে যাইতেছে আপনি সেই মেথডের পেলোড বা সেই মেথড অনুযায়ী আপনি হচ্ছে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন। এখন ধরেন আমি এই জায়গায় এসকিউএল ট্রাই করব, এসকিউএল এর তো ক্লাস নাই এটা কি, আচ্ছা আমি বলে দেই। তারপরেও ধরেন এসকিউএল হচ্ছে নরমালি এই যে একটা কোটে এই যে কি বলে এটারে, এই যে চিহ্ন, এটা দ্বারা হচ্ছে যদি দেই, আচ্ছা এটা ইন্টারসেপ্ট হইছে। আচ্ছা এটার মাধ্যমে আমরা, এটা ফায়ারফক্সের, এটা দরকার নেই, google.com থেকে আসছে, এটার কোনো দরকার নেই আমার দরকার এটা হচ্ছে এই যে আমি দিছি, দেখেন এনকোড হয়ে গেছে না, অটোমেটিক কিন্তু ইউআরএল এ এনকোড হয়ে যায়। বিভিন্ন পেলোড আছে, বিভিন্ন জিনিস আছে, মেথড আছে যেগুলো হচ্ছে অটোমেটিক আপনার রিকোয়েস্ট করার পর এনকোড করে গেলে দেখা যায় যে কাজ করে না। বুঝতে পারতেছেন? এই জায়গায় দিলাম আমি কি জিনিস, এই যে এটা অনেক সময় হয়, এটা সেন্ড করার পর দেখেন এই যে এনকোড হয়ে গেছে, ইউআরএল এনকোড হয়ে গেছে, এই যে এটার ইউআরএল এনকোড হচ্ছে এই যে এটা, তাই না? আমার কিন্তু অনেক সময় আছে যে ইউআরএল এনকোড হলে জিনিসটা কাজ করে না, তখন আমরা কি করব, এই যে রিকোয়েস্ট থেকে এটাকে আবার এডিট করে সার্ভারের কাছে কিন্তু যাইতো ইউআরএল এনকোডের মেথডটা, কিন্তু আমরা এই জায়গায় করে দিলাম ইউআরএল এনকোড দিলাম না, আমরা ডাইরেক্ট এই জিনিসটাই দিয়ে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম, দিয়ে কি আসে, এই যে দেখেন কি আসছে, মাইএসকিউএল একটা এরর আসছে। বুঝতে পারতেছেন? সার্ভার নিতেছিল এনকোড করে, কিন্তু আমি কি করলাম, এটাকে এনকোড ছাড়াই সার্ভারের কাছে পাঠিয়ে দিলাম। এখন সার্ভার কি দিতেছে, একটা এসকিউএল এরর দিতেছে, তার মানে এই ওয়েবসাইটে এসকিউএল এর ভালনারেবিলিটি আছে, বুঝলাম আমি। এখন কিভাবে এটা এক্সপ্লয়েট করে, এটা তো আপনার এসকিউএল এর যে ক্লাস আছে সেটাই বুঝতে পারবেন। বুঝছেন জিনিসগুলা? এইভাবে হলো কাজ করে এই জিনিসটা। আবার একবার বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু এটা অফ করে অন করি। আচ্ছা প্রথমে আমি একবার দেখাই, এটা অফ করে। প্রথমে হচ্ছে ধরেন এটা একটা রিকোয়েস্ট, তাই না? এটা যাব, আমি যদি ধরেন ভাইয়া এটা এই দিলাম, ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে ট্রাই করে দেখেন। হ্যাঁ আচ্ছা অন্য কোনো ওয়েবসাইট, একটা ওয়েবসাইট বলেন। আচ্ছা এটা আচ্ছা, যদি আমি আমরা প্রোফাইলে নরমালি টার্গেট, যে হ্যাঁ কোনো টার্গেট সাইটে দিতে সিলেক্ট যাই, করে দিই। এটাকে সবগুলো রিমুভ করে ক্ষেত্রেই নিলাম। ওয়ার্ক করবে? সবগুলাই যদি এসকিউএল না থাকে তাহলে তো আর এসকিউএল ওয়ার্ক করবে না, বুঝেন নাই? তবে আপনি রিকোয়েস্ট গুলো দেখতে পারবেন যে কি কি রিকোয়েস্ট যাইতেছে বা কিভাবে যাইতেছে ফেসবুকে দিলে সেটা। আচ্ছা আচ্ছা ফেসবুকে যদি যাই, দেখেন এই জায়গায় যদি ইমেল দেই, admin12312@.com দিলাম, পাসওয়ার্ড দিলাম, কি দিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম। এখন যদি আমি চাই এটারে, অন আছে না, হ্যাঁ অন আছে, এখন যদি এটারে আমি ইন্টারসেপ্ট অন করে লগ ইন দেই, এই যে আমরা ফেসবুকের রিকোয়েস্টটা যাইতে দেখতেছে কি যায়, এইভাবে যায় লগ ইন রিকোয়েস্টটা। ফেসবুক কিন্তু সিকিউর, কি এই যে দেখতে পারতেছেন, এই যে আমার ইমেইলটা গেছে, এই যে ইমেইলের আগে কিন্তু আরো অনেক কিছু গেছে, দেখতে পারতেছেন, এই যে একটা এই জিনিস গেছে, এই যে একটা কোড গেছে, কিছু একটা দিছে, তারপর হচ্ছে এই যে আমার ইমেইলটা যাইতেছে, তারপরে আবার লগ ইনের সোর্স কোড, তারপরে এই জায়গায় একটা ক্যাপচা সিস্টেম দিছে, অনেক বড় জিনিস দিছে, ব্রুট ফোর্স যাতে না করতে পারে এই জন্য আর কি দেয়। আর পাসওয়ার্ডটা কিন্তু এনকোড হয়ে গেছে, বুঝতে পারছেন? পাসওয়ার্ড কিন্তু আমি দেখতে পারতেছি না, ওই যে এর আগেরটাই কিন্তু পাসওয়ার্ড দেখতে পারতেছিলাম না, এটা যখন লগ ইন করলাম তখন কিন্তু পাসওয়ার্ড আমরা দেখতেছিলাম রিকোয়েস্টে, কিন্তু ফেসবুকে কি দেখতে পারতেছেন? নরমালি ফেসবুক কিন্তু এটারে এনকোড করে নিয়ে যাইতেছে পাসওয়ার্ডটারে, এই যে এটা পাস, এই যে ইএনসি পাস, এই যে এটা হচ্ছে পাস, পাসওয়ার্ডটারে কি করতেছে, এনকোড করে নিয়ে যাইতেছে। পাসওয়ার্ড কিন্তু বুঝতেছেন না যে এটা আমি যে 1 2 3 4 5 6 ওটাকে দিছি, আমরা ডিকোড করব কিভাবে? এটা মানে আপনারা ডিকোড করতে পারবেন না। তো এটা ফেসবুক থেকে তাদের হিসেবে এনকোড করা, যাতে অন্য কেউ যাতে ডিকোড করতে না পারে সেই জন্য এটা এনকোড করা, এই জন্যই তো ফেসবুক সিকিউর। বুঝতে পারতেছেন? এটাকে এসকিউএল করা যাবে না? না না, ফেসবুকে এসকিউএল করা যাবে না, এই জায়গায় তো এসকিউএল করতে পারবেন না। এসকিউএল এর যেটা দেখাইলেন ওইটাই আরেকবার দেখানোটা মানে একটু বুঝতে কম পারছি। ওইটা এসকিউএল ক্লাস হবে, সমস্যা নাই, ওই দিন আপনারা এসকিউএল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বুঝতে পারতেছেন? আচ্ছা ওই দিন জি। এসকিউএল সম্পর্কে
জি ভাই। আচ্ছা, এসকিউএল এর ক্লাস আপনারা পাবেন ওই তখন আপনাদের এসকিউএল একদম শুরু থেকে একদম বিস্তারিত এক্সপ্লয়েট করে আপনাদের একদম রিয়েল ওয়েবসাইট যেগুলো আছে, রিয়েল ওয়ার্ল্ড যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলো এক্সপ্লয়েট করে দেখানো হবে, সমস্যা নাই, চিন্তা আচ্ছা করেন ভাইয়া, না। এখানে হচ্ছে যেগুলো নট সিকিউর লেখা আছে শুধু ওই ক্ষেত্রে কাজ করবে নাকি? না না না, নট সিকিউর কেন হচ্ছে? আচ্ছা, আমি একটু আচ্ছা, এটা নট সিকিউর কেন লেখা হচ্ছে? নট সিকিউর হচ্ছে এই যে এটা কি জিনিস, এটা কিসে রান করতেছে? এইচটিটিপি। এইচটিটিপি। আর ফেসবুক কিসে রান করতেছে? এস HTTPS এইচটিটিপিএস এ রান করতেছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে যে এটা দেখাইতেছে যে সিকিউরড বা নট সিকিউরড। এটার মধ্যে কিন্তু আপনার এসকিউএল পাবেন কিনা বা ভালনারেবিলিটি পাবেন কিনা সেটা কিন্তু নির্ভর করে না। তার মানে বার্ব সুইটের একটাই কাজ যে ট্রাফিক কোন দিকে যাচ্ছে আর কোন ইন্টারসেপ্ট ডোমেইনে যাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেপ্টের একটা কাজ হচ্ছে রিকোয়েস্ট গুলো কিভাবে যাইতেছে সেগুলো আপনি হচ্ছে দেখতে পারবেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে কি আছে? তারপর হচ্ছে রিপিটার। আচ্ছা, রিপিটারের মাধ্যমে হচ্ছে আমরা একই কাজ বারবার করার ক্ষেত্রে রিপিটার ইউজ করতে পারি। এখন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেই, এটা দরকার নেই আমার। ধরেন আমরা এক্সএসএস ট্রাই করব, এটার মধ্যে একটা দিলাম টেস্ট, এটার মধ্যে আমরা এক্সএসএস ট্রাই করব। ট্রাই করার ক্ষেত্রে কি আছে, আমার টেক্সটটা এই জায়গায় রিফ্লেক্টেড হইতাছে, আমার কি এক্সএসএস এর পেলোড থাকে না, একটা একটা করে পেলোড দিয়ে কিন্তু ট্রাই করতে হয়। এখন ধরেন ব্রাউজারে আমার কিন্তু করাটা কিন্তু খুব ঝামেলা। ধরেন এই যে এই জায়গায় আসলাম, আমি এই জায়গায় একটা পেলোড দিলাম, এন্টার দিলাম, হইল না। এখন এই জায়গায় আমি আরেকটা পেলোড দিলাম, এন্টার দিলাম, হইল না। এই যে কাজটা করা একটু ঝামেলা হয়ে গেছে, যাইতেছে না আমার পক্ষে, মানে একটু কঠিন হয়ে যাইতেছে আর কি। আবার এই জায়গায় ইউআরএল আসতে হবে, আমার পেলোড দিতে হবে, আবার এন্টার দিতে হবে, হইল না এরকম। এই জিনিসটা আমি রিপিটারের মাধ্যমে করতে পারি। যেমন ধরেন এই যে রিকোয়েস্টটা করছিলাম যেটা আছে টেস্ট, এটা যদি আমি ইন্টারসেপ্ট করি আগে, এই যে ইন্টারসেপ্ট অন আছে তাই না গুগলতে। আচ্ছা, ইন্টারসেপ্টারে আমি রিপিটারে নিব, রিপিটারে নিয়ে এটাকে ড্রপ করে দিই, তাহলে এই যে ইন্টারসেপ্টটা কিন্তু এই জায়গায় কিন্তু সার্ভারের কাছে যায়নি। আমি যখনই ড্রপ করে দিছি এটা কিন্তু আর সার্ভার পর্যন্ত যাই নাই, তার আগেই এটা কি হয়েছে, স্টপ করে দিছি আমি। আচ্ছা, আবার অন রয়েছে। আচ্ছা, এখন এই যে রিকোয়েস্টটা আমি পাইলাম, এই রিকোয়েস্টটারে আমি কি করতে পারি, এই যে টেস্টের এই জায়গায় আমি কি বিভিন্ন ধরনের পেলোড ট্রাই করতে পারি না একটা একটা করে। এখন ধরেন এই জায়গায় আমি 1 2 3 একটা পেলোড ধরেন, সাপোজ ধরেন একটা পেলোড ট্রাই করলাম, সেন্ড দিলাম, এর রেসপন্সটা আমি এই জায়গায় দেখতে পারতেছি, বুঝতে পারতেছেন? এখন যদি ধরেন এই পেলোডটা আমার কাজ করলো না, তাহলে এই পেলোডটার মধ্যে কি, আচ্ছা টেস্ট 1 2 3 কোন জায়গায় আছে, এই যে কোডটা দেখতে পারতেছি। এখন ধরেন এই পেলোডটা আমার কাজ করলো না, তাহলে আমি এই জায়গার মাধ্যমে আবার কিছু চেঞ্জ করে আবার সেন্ড করলাম, আবার ট্রাই করলাম যে এই পেলোডটা কাজ করতেছে কিনা, দেখতে পারতেছি, মানে ভালোভাবে দেখতে পারতেছি জিনিসগুলা, তাই না? এই জিনিসগুলাই, অর্থাৎ বারবার কোনো একটা কাজ আপনার করা দরকার বা টেস্ট করা দরকার, সেটা তাড়াতাড়ি বা সুবিধা মতো ভাবে করার জন্য এই রিপিটারটা ব্যবহার করা হয়। এখন ধরেন এই জায়গায় এক্সএসএস এর পেলোড হচ্ছে স্ক্রিপ্ট অ্যালার্ট, তাই না? যদিও এটা হয়ে যাবে ইন্টেনশনালি ভালনারেবল এটা। আচ্ছা, আমি যদি এটা দেই তাহলে প্রথমে কি ছিল, টেস্ট, তাই না? টেস্ট লেখাটা ছিল। আচ্ছা, টেস্ট লেখাটা আমি দেখবো, সেন্ড দেই। আচ্ছা, টেস্ট যদি আমি টেস্ট লেখাটা সার্চ করি, কয়টা আছে, 6টা ম্যাচ করছে, এটা দরকার নেই আমার। এই যে দেখেন, এই যে টেস্টের পরে দেখেন এই যে আমার যে পরের যে কোডটুকু আছে না, এই যে কোড, হ্যাঁ, এই কোডটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। এক্সিকিউট হয়ে গেছে বুঝলাম কেমনে, এই দেখেন এই যে বাকি কোডগুলো কি কালারিং ভাবে আছে না, যে যে এটা কালার, কিন্তু নরমাল টেক্সট গুলো কিন্তু কালার নেই, সাদা কালার আছে। যখনই দেখবো যে এক্সিকিউট হয়ে গেছে তখনই বুঝবো, এই যে যখনই দেখবো যে এই যে আমার কোডটা কিন্তু কালারিং এসে পড়ছে,
তাই না? এই যে এইগুলো এই কোডের মতোই কালারফুল হয়ে গেছে, তার মানে আমরা বুঝলাম যে এই কোডটা এক্সিকিউট হয়ে গেছে। বুঝতেছেন? এই যে আমার যে কোডটা দিলাম এটা এইভাবে আইসা পড়ছে, তার মানে আমরা কি এটা এক্সিকিউট হয়েছে। এখন আমরা এটা যদি আমরা ব্রাউজারে ট্রাই করি তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, অথবা এই রেসপন্সই আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পারি। এই যে রেসপন্স, ওপেন রেসপন্স ইন ব্রাউজার, আমি যদি দেই, এখন যদি কপি করি এই রেসপন্সটা, এই যে রেসপন্সটা এটা আমি ব্রাউজারে দেখতে পারবো। এই যে রিকোয়েস্টটা ওইটা কপি করে এই জায়গায় দিলাম, এই যে অ্যালার্ট আসছে। বুঝতে পারতেছেন? বুঝছেন জিনিসটা, যে একই জিনিস বারবার যখন আমার ট্রাই করার দরকার হইতেছে তখন আমরা রিপিটার ইউজ করব। এখন সবসময় যে এক্সারসাইজের ক্ষেত্রে একই পেলোড কাজ করবে বা এসকিউএল এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, অনেক বিভিন্ন বাগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম ধাপ আর কি। বুঝে রাখেন যে এই ফাংশনটার কাজ কি। বুঝতেছেন? এই ফাংশনটার কাজ হচ্ছে একটা একটা করে, যখনই এরকম কিছু সিচুয়েশন আসবে যে আপনার একটা একটা করে ট্রাই করা লাগতেছে, কিছু একটা বা একটু একটু চেঞ্জ করে দেখতে হইতেছে যে এটা কিভাবে কাজ করে, তখন হচ্ছে এই রিপিটারটার মাধ্যমে এটা করতে পারবেন। বুঝতে পারছেন জিনিসটা, রিপিটারটা কিভাবে কাজ, মানে কি জন্য কাজ করে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে প্রক্সি গেল, রিপিটার গেল, এরপরে আমরা ইন্ট্রুডারে আসি। ইন্ট্রুডারটার কাজ হচ্ছে সোজা কথায় ব্রুট ফোর্স করা। ইন্ট্রুডারের কাজই হচ্ছে ব্রুট ফোর্স করা। এখন ধরেন আমি যদি, আচ্ছা এটা লগ আউট করে দেই, লগ আউট করে আমি আবার সাইন আপে গেলাম। এখন ধরেন আমি এটার ইউজার নেম পাসওয়ার্ড, আবার কোনটাই কাজ ক্লিক লাগবে। আচ্ছা ধরেন এটা আমি ইউজার নেম জানি অথবা পাসওয়ার্ড জানি না। ধরেন ইউজার নেম হচ্ছে টেস্ট আমি জানি, কিন্তু এটার পাসওয়ার্ডটা আমি জানি না কি পাসওয়ার্ড হবে। তখন কি করব, এই পাসওয়ার্ডটা কি আমরা ব্রুট ফোর্স করে ট্রাই করে দেখতে পারি। ওয়েবসাইট যদি ধরেন আপনার কোনো ক্লাউডফ্লেয়ার বা অন্য কোনো প্রোটেকশন বা এরকম কিছু ইউজ না করে থাকে, তাহলে কিন্তু ব্রুট ফোর্সটা হইতে পারে। ব্রুট ফোর্স যদি হয়ে যায়, আপনি যদি ব্রুট ফোর্স করতে পারেন, সেটাও কিন্তু এক ধরনের বাগের মধ্যে পড়ে। সেটা হচ্ছে রেট লিমিট বাগের মধ্যে পড়ে। যদি কোনো ওয়েবসাইটে মানে বাগ বাউন্টি আছে, এরকম কোনো ওয়েবসাইটে প্রোগ্রাম আছে, এরকম কোনো ওয়েবসাইটে যদি আপনি দেখতেছেন যে লগইন পেজ আছে, লগইন পেজে আপনি ইউজার নেম দিলেন আর পাসওয়ার্ড দিলেন, রিকোয়েস্ট খালি যাইতেছে যাইতেছে, 100টা রিকোয়েস্ট পাঠাইলেন 100টাই যাইতেছে, তাহলে সেটা কিন্তু একটা বাগ। বুঝতেছেন? এখন সেটা 100টা রিকোয়েস্ট তো আপনার একটা একটা করে চেক করা পসিবল না, তাই না? এখন এই জায়গায় 1 2 3 দিলেন, একবার লগইন দিলেন, হইলো না। আবার 2 3 4 দিলেন, একবার লগইন দিলেন, হইলো না। জিনিসটা তো আপনার একটা একটা করে মানে করা তো পসিবল না 100টা রিকোয়েস্ট। সেই জন্য আমরা করব কি, প্রথমে ধরেন টেস্ট আমরা জানি, পাস ইউজার নেম, আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে ধরেন জানি না কিছু একটা 1 2 3 দিয়ে দিলাম। এবার ইন্টারসেপ্ট অন করি, লগইনে দিই। আচ্ছা এই দেখেন রিকোয়েস্টটা পাইছি না, এই যেটা রিকোয়েস্টটাকে আমরা নিয়ে যাব ইন্ট্রুডারে, এটারে ড্রপ করে দিই। আচ্ছা ড্রপ হয়ে গেছে, তার মানে রিকোয়েস্ট আর সার্ভার পর্যন্ত যায় নাই। রাখি। এখন দেখেন ইন্ট্রুডারে এই যে দেখেন পাসওয়ার্ড দিছিলাম, এটা আমরা পাসওয়ার্ড তো জানি না, আমরা এটা কি পাসওয়ার্ডটা আমরা ব্রুট ফোর্স করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার মধ্যে, আচ্ছা প্রথমে এই জায়গায় একটা এই যে পজিশন, কোন পজিশনে আমরা ব্রুট ফোর্স করব সেটা, এখানে ইউজার নেমের জায়গায় ব্রুট ফোর্স করব নাকি পাসওয়ার্ডের জায়গায়, নাকি এই যে এই জায়গায় কোনো জায়গায় হোস্টের জায়গায় বা যে কোনো জায়গায় ব্রুট ফোর্স করতে পারি। আমরা যেহেতু এখন পাসওয়ার্ডে ব্রুট ফোর্স করব, সেটা এই পাসওয়ার্ডে সিলেক্ট করে আমরা এই যে অ্যাড আছে, অ্যাড করে দিলাম। এখন দেখেন পাসওয়ার্ডটা এই যে হয়ে গেছে, একটু কি বলে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা লিস্ট দিতে পারি, এই যে সিম্পল লিস্ট, এই অনেক মেথড আছে, সবগুলো মেথড আপনার দরকার নেই। সিম্পল লিস্ট যেটা আছে ওইটা ইউজ করব। এই যে পেলোড কনফিগার, এই জায়গায় আমরা লিস্ট দিব। এখন লিস্ট আপনার থাকতে পারে টিএক্সটি ফাইলে থাকতে পারে, ধরেন আমি একটা লিস্ট বানাই। আচ্ছা কিছু দিলাম না, দিলাম হচ্ছে
অ্যাডমিন 1 2 3 ধরেন বানাইলাম আর কি কিছু কিছু। এটা হচ্ছে মাঝখানে একটা দিলাম ব্রুট ফোর্স টেক্সট। করতে কি আমাদের এইভাবে পাসওয়ার্ড বানায় বানায় না 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 আপনার ওয়ার্ড লিস্ট পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা ইন্টারনেটে যদি সার্চ করেন এরকম ওয়ার্ড লিস্টের অভাব নাই। আর সব থেকে পপুলার হচ্ছে কালিতে একটা পাসওয়ার্ড থাকে rockyu.txt। rockyu.txt এটা কালির মধ্যে বিল্ট ইন থাকে। সেটার মধ্যে আপনার মোটামুটি আমরা ক্রাঞ্চ দিয়েও তো বানায় নিতে পারি না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ক্রাঞ্চ দিয়েও তো বানায় নিতে পারি। হ্যাঁ আপনার চাইলে বানিয়েও নিতে পারেন, সেটা সমস্যা নাই। আপনারা চাইলে এই যে দেখেন rockyu.txt এটা থাকে, এটার মধ্যে মোটামুটি কত কত জানেন 1 কোটির উপরে পাসওয়ার্ড আছে, 1 কোটি 1.5 কোটির উপরে পাসওয়ার্ড আছে rockyu.txt তে। এগুলা মনে করেন যে চাইলেই পারেন, যে কোনো অনেক লিস্ট আছে, এই যে ওয়ার্ড লিস্ট লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ বিভিন্ন ধরনের টুলস আছে, ওটা দিয়ে ক্রাঞ্চ তো মানে কাজ করে না কাস্টমাইজ ভাইয়া বানাইতে পারেন। লিনাক্সের? জি লিনাক্সে ক্রাঞ্চ তো মনে হয় কাজ করে, ক্রাঞ্চ, হ্যাঁ হ্যাঁ CRANCH। হ্যাঁ 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 ওইটা দিয়েও বানাইতে পারেন, সমস্যা নেই। আপনি পাসওয়ার্ড লিস্ট যে কোনো কিছু দিয়ে করতে পারেন, চাইলে ডাউনলোড করতে পারেন, চাইলে বানাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা আমি জাস্ট দেখানোর জন্য বুঝাইতেছি যে আপনার একটা ধরেন একটা লিস্ট আছে, আমার তো এখন তো আপনার এই দেখানোর জন্য তো এই 1 মিলিয়নের একটা পাসওয়ার্ড লিস্ট দিয়ে ট্রাই করার দরকার নেই, তাই না? আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝলেই হয়েছে, তাই না? জিনিসটা কনসেপ্টটা বুঝেন আর কি। ধরেন এই যে এরকম একটা লিস্ট আছে, আপনার লিস্ট আছে। এখন লিস্টের মধ্যে এটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা ধরেন এটা একটা লিস্ট, মাঝখানে কিন্তু আমার লিস্টের মধ্যে কিন্তু থাকতে পারে না এরকম যে আপনার পাসওয়ার্ডটা আপনার ওই লিস্টের মধ্যে থাকে অনেক সময়। থাইকে গেলে ধরেন এই জায়গায় আমি দিয়ে দিলাম যে টেস্ট আছে, এটাকে আমি সেভ করি। সেভ করে হইতেছে এই যে এই জায়গায় লোড করব, ডাইরেক্ট ওই জায়গা থেকে কপি পেস্ট করতে পারি, সমস্যা নাই। আমি লোডই করি, কোনটার জন্য এইটা করলাম মনে হয়। আচ্ছা এই যে দেখেন লোড হয়ে গেছে, পাসওয়ার্ড গুলো লোড হয়ে গেছে না? এই জায়গায় মনে করেন আপনি যদি যতগুলো পাসওয়ার্ড দিবেন সব এই জায়গায় লোড হবে। লোড করার পর এই যে এই জায়গায় কিন্তু ব্রুট ফোর্স হবে মূলত। আমি যদি স্টার্ট অ্যাটাক দেই, ও আচ্ছা এটাই মেবি সাম ফাংশনালিটি ডিসেবল। আচ্ছা কমিউনিটি এডিশন তো ওই কিছু কিছু ফাংশনালিটি আছে এগুলা হয়তো ইউজ করতে দিবে না প্রো ভার্সনের জন্য, প্রিমিয়ামের জন্য। এই দেখেন দেখেন ব্রুট ফোর্স হয়ে গেছে, কিন্তু আমরা কতগুলো পাসওয়ার্ড দিছিলাম, 18টা পাসওয়ার্ড দিছিলাম, 18টা কিন্তু ও অটোমেটিক চেক করে দিছে। এখন দেখেন রেসপন্স কোড, আমরা এই জায়গা থেকে এখন ট্রাই কি করব, এই যে লেন্থ আছে না, পাসওয়ার্ড যদি আমাদের ঠিক হয় তাহলে কি করবে, পাসওয়ার্ড ঠিক হইলে অবশ্যই আমাদের অন্য একটা পেজে রিডাইরেক্ট করবে, তাই দিবে না? বা পাসওয়ার্ড যে অন্য যে লগ ইন করার পর যে পেজটা থাকে সেই পেজটা শো করবে, তাই করবে না? এখন সেই জায়গায় দেখেন এই যে এই জায়গায় যদি অ্যাডমিন থাকে, এটা অ্যাড কিন্তু ভুল পাসওয়ার্ড, এই যে অ্যাডমিন দেখছেন পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন হয়ে রেসপন্সটা কি আসছে, ইউ মাস্ট লগ ইন, অর্থাৎ এটা ভুল পাসওয়ার্ড। এখন আমরা যদি সবগুলাই দেখেন এই যে একই লেন্থ, অর্থাৎ সবগুলাই ভুল। এখন যদি আমরা লেন্থে এই একটা ক্লিক করি, এই যে দেখেন একটা ক্লিক করলাম, সব থেকে বড় লেন্থ আছে কোনটা, এইটা, তাই না? এটার মধ্যে কি রিকোয়েস্ট আসছে, 200 রিকোয়েস্ট আসছে, বাকি সবগুলো কিন্তু 302 আসছে। তার মানে বাকি সবগুলা ভুল এই জায়গায়। একটাই মাত্র 20 আসছে, 200 আসছে এবং কি লেন্থ বেশি আসছে। তাই এটা আমরা চেক করি, এটার কি পাসওয়ার্ডটা দিছিলাম আমরা, এই যে পেলোড কি টেস্ট, অর্থাৎ পাসওয়ার্ডটা দিছিলাম আমরা টেস্ট, এই এই টেস্ট পাসওয়ার্ডটা কাজ করছে। এখন রিকোয়েস্টটা কি ছিল, এই যে টেস্ট 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 কাজ করছে। আর রেসপন্সটা কি আসছে, এই যে পুরো পেজটা এসে পড়ছে, এই যে লগইন হয়ে গেছে, লগইন হয়ে গেছে। বুঝতে পারতেছেন? আমরা এই মাধ্যমে যখন মানে যে কোনো কিছু এটা ব্রুট ফোর্স করতে পারি আর কি। আর আপনারা যখন বাগ বাউন্টিতে হান্ট করবেন তখন কিন্তু আপনাদের ওই পাসওয়ার্ড বাইর করে দেখাইতে হবে, বা আপনার কি বলেন 14 মিলিয়নের যে ইগুলো আছে। আচ্ছা 1 মিনিট একটু কল আসছে তো, একটু 1 মিনিট। আচ্ছা দুঃখিত, একটু কল আসছিল।
আচ্ছা কইছিলাম এটাই, তাই না? কি জন্য বলতেছিলাম, আপনার হচ্ছে যখন বাগ বাউন্টি হান্টিং করবেন তখন কিন্তু আপনার এইরকম ধরেন 14 মিলিয়ন 15 মিলিয়ন বা 10 মিলিয়ন 8 মিলিয়নের পাসওয়ার্ড কিন্তু আপনাকে এরকম ব্রুট ফোর্স করে দেখানোর দরকার নাই। আর পাসওয়ার্ড এই ব্রুট ফোর্সিং জিনিসটা হচ্ছে সবসময় তারা আউট অফ স্কোপে রাখে, এটা করতে নিষেধ করে তারা। কারণ এটা যখনই করতেছেন তখন কিন্তু সার্ভারের উপরে একটা ভালো লেভেলের চাপ পড়তেছে, এতগুলো রিকোয়েস্ট একসাথে যাইতেছে, চাপ পড়তেছে না? এখন ধরেন এটা 10 মিলিয়ন ধরেন একটা ওয়ার্ড লিস্ট দিয়ে আপনি ট্রাই করলেন, 10 মিলিয়ন রিকোয়েস্ট তো যাবে সার্ভারের কাছে। সার্ভার যদি মানে এত স্ট্রং না হয়ে থাকে তাহলে কিন্তু সার্ভার হয়ে যাবে, উড়ে যাবে বলতে গেলে, সার্ভারই অফ হয়ে যেতে পারে। সেই জন্য তারা কি করে, ওই ব্রুট ফোর্সটা অফ করে দেয়। এটা আপনি টেস্ট করতে পারবেন না, এটা এরকম একটা লিমিট করে দেয়। তবে আপনার ওই টাইমে বাগ বাউন্টির ক্ষেত্রে আপনার এই 10 মিলিয়ন 8 মিলিয়ন বা অনেকগুলো এতগুলা রিকোয়েস্ট করার কোনো দরকার নাই। আপনি জাস্ট দেখবেন হচ্ছে পাসওয়ার্ড বার করার দরকার নাই যে 8 মিলিয়ন বাইর দিয়ে আমি একটা পাসওয়ার্ড বাইর করলাম, এটাও দরকার নাই। তারা এটা অ্যালাউ করবে না, ব্রুট ফোর্স অ্যালাউই করবে না তারা। সেক্ষেত্রে আপনি জাস্ট ইউজার নেম একটা দিবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ দেখা গেল 100টা আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, 50 60 70টা বা 100টা এরকম একটা পেলোড দিলেন, দিয়া দেখলেন যে সবগুলা রিকোয়েস্টই যাইতেছে কিনা, অথবা ক্লাউডফ্লেয়ার আপনাকে ব্লক করতেছে কিনা। যদি ব্লক করে তাহলে হচ্ছে প্রোটেকশন আছে ওয়েবসাইটে, আর যদি ব্লক না করে, যে এটা কিন্তু আমরা ব্লক করে নাই, বুঝতেছেন? বেশিরভাগ যেগুলো সিকিউর থাকে সেগুলো আপনাকে 3 থেকে 4টা বা 5টা অ্যাটাম্পের পর ব্লক করে দেয়, রিকোয়েস্ট ব্লক করে দেয়। এরপর আর আপনি রিকোয়েস্টই করতে পারবেন না, দেখা যাবে ক্লাউডফ্লেয়ার ইরোর বা ওই যে ইরোর থাকে, বিভিন্ন ধরনের ইরোর দেখা যায়। আর যদি না থাকে তাহলে আপনার 100টা রিকোয়েস্টই যাবে, আর 100টা রিকোয়েস্ট গেলে ওইটাই আপনি রিপোর্ট করে দিতে পারেন। আপনার ওই পাসওয়ার্ড বাইর করে দেখাইতে হবে না, জাস্ট 100টা যে রিকোয়েস্ট গেছে সেটা যদি আপনি স্ক্রিনশট দিয়ে বা ওই প্রুফ করে দেখায় দেন, রিপোর্ট করে দেখায় দেন, তাইলেই হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? বাগ বাউন্টির ক্ষেত্রে যে আপনার পাসওয়ার্ড বাইর করতেই হবে এরকম কোনো ই নাই, আর ব্রুট ফোর্সটা তারা অ্যালাউই করে না। এইগুলো ওয়েবসাইটের সিকিউরিটি কিভাবে দেয় ভাইয়া? এগুলো হচ্ছে রেট লিমিট, এটাকে বলে রেট লিমিট। এটার বাগের নাম হচ্ছে রেট লিমিট, বুঝতে পারছেন? মানে রেট লিমিট যদি না থাকে, এখন ওয়েবসাইটের পাসওয়ার্ডে বেশিরভাগই লিমিট ওয়ার্ড থাকে বা ক্যাপচা থাকে। এটা যখনই কোন একটা ওয়েবসাইট দেখবে যে তাদের এই যে ব্রুট ফোর্স হইতাছে, তারা প্রোটেক্ট করতে পারতেছে না, তখনই কি করবে, তারা লগইন পেজে একটা ক্যাপচা সিস্টেম করে দেবে। ক্যাপচা যে অনেক সময় থাকে না, দেখেন না, যে লগইন পেজে ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, নিচে একটা হচ্ছে ওই যে গুগলের আপনি বট নাকি সেটা একটা ভেরিফাই করতে কয় পাসওয়ার্ড দেওয়ার আগে, দেখছেন কি কোনো সময়? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই প্রতিবার প্রতি রিকোয়েস্টে আপনাকে দেখা যায় যে আপনি কি বট নাকি মানুষ, ওই যে সে ক্যাপচাটা পূরণ করে তারপরে হচ্ছে আপনাকে লগইন বাটনে ক্লিক করতে হয়। ওই এটা অ্যাড করেন হচ্ছে মানে হ্যাঁ 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 ব্রুট ফোর্স প্রোটেকশনের জন্য এটা ইউজ করে, যাতে প্রতিবার ক্যাপচা তো ভিন্ন ভিন্ন হবে প্রতি রিকোয়েস্টের জন্য, তখন তো আর ব্রুট ফোর্স করতে পারবেন না। বুঝতেছেন? এটা হচ্ছে ব্রুট ফোর্স প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। জি ভাইয়া। সেটাই। তাহলে বুঝতে পারলেন ইন্ট্রুডারের কাজ হচ্ছে কি? ইন্ট্রুডারের কাজ কি? ব্রুট ফোর্স করা। ব্রুট ফোর্স করা। হ্যাঁ হ্যাঁ, ব্রুট ফোর্স করা। আপনার শুধুমাত্র পাসওয়ার্ড না, এই জায়গায় অনেক পেলোডও ব্রুট ফোর্স করতে পারবেন। এটা বিভিন্ন যখন এই যে বাগ নিয়ে যখন আলাদা আলাদা ক্লাস হবে তখন এটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন জাস্ট কনসেপ্টটা বুঝেন আর কি, যে কোনটার কাজ কি। রিপিটারের কাজ হচ্ছে যখন কোনো একটা রিকোয়েস্ট বারবার আমার সেন্ড করতে হইতেছে, সেইটা আমরা কি করব, রিপিটারে আইনা বারবার সেন্ড করতে পারবো ইজির ক্ষেত্রে, যাতে আমাদের সুবিধা হয়, কাজের ক্ষেত্রে সুবিধা হয়। সেটা হচ্ছে রিপিটারের কাজ। আর প্রক্সির কাজ তো বললামই, এই যে আটকে ধরে রেখে দেখতে পারবেন। বুঝতেছেন? আরো কিছু আছে হয়তোবা এই জায়গায়, প্রিমিয়াম নাই তো এটা। আচ্ছা ডিকোডার, এই যে ডিকোডার অনেক সময় থাকে, এই যে দেখেন অনেক সময় বিভিন্ন কিছু থাকে, কি কুকি বা বিভিন্ন জিনিস থাকে। এটা হচ্ছে দেখবেন সিটিএফ যখন খেলবেন না, যখন ইজি ওয়েব প্রবলেম গুলো থাকে, যখন ওইগুলার করে কি, আমি একটা দেখাই, কুকি যেন কোনটাই ছিল, এই ধরেন এই যে এরকম কুকি আছে না, এটা একটা কুকি দিছে না, হ্যাঁ, এই কুকির মধ্যে অনেক সময় ফ্ল্যাগ থাকে। ফ্ল্যাগটা কিভাবে থাকে,
বেস 64 এ এনকোড করে দেয় আপনাকে। ধরেন আমি যদি বাইরে থেকে একটা বেস 64 এনকোড করে দেই, ধরেন কুকি ভ্যালু অনেক সময় এনকোড করা থাকে, আমি ধরলাম দিলাম এটা এনকোড, এই যে এরকম এটা দিয়ে দিল আপনার কুকির ভ্যালু। এখন এটা যদি আপনার কুকির এই জায়গায় থাকে, আপনি তো ফ্ল্যাগ খুঁজে সারাদিন খুঁজলেও কিন্তু পাবেন না। পাবেন কি? পাবেন না, কারণ এটা থাকবে কিসে, এই যে এইটা এই লেখাটা থাকবে কুকির মধ্যে, এই ভ্যালুটা থাকবে। এখন এই ভ্যালুটা ডিকোড করার ক্ষেত্রে আপনি কি করতে হবে, জাস্ট আপনার মনে হইতেছে এটা একটা এনকোডিং, তখন কি করবেন, এটা অটোমেটিক ই করে দেয়। যদি কোনো ইয়ে থাকে, আমি একটা কি বলে ইন্টারসেক্ট করে দেখাই, আচ্ছা লগইন আছে না, এটার মধ্যে যদি থাকে, জাস্ট একটা ই নেই, ওয়েব পেজ নেই, এটা কি দেখাবে কুকি, না কুকি দেখায় না এই জায়গায়। আচ্ছা ধরেন কুকি যদি থাকে এই জায়গায়, সেটা বলো কি, আমি কিন্তু দেখানোর জন্য, এটা কিন্তু নাই। ধরেন এটা রইলো, আপনার জাস্ট এই জায়গায় সিলেক্ট করবেন, দেখেন এই যে এটা কি বেস 64, এই যে বেস 64 অটো ডিকোড হয়ে গেল, এই যে আপনার ফ্ল্যাগ, বুঝতে পারতেছেন? অথবা এই জায়গায় যদি না আসে, আপনি চাইলে এটা কপি করে এই যে ডিকোডারের মধ্যে নিয়ে পেস্ট করলেন। এখন কি হিসেবে ডিকোড করবেন লেখাটা, আপনার মনে হইতেছে এটা একটা এনকোডিং, আপনি জানেন না কিন্তু এটা কি, তাহলে ধরতে পারেন, আপনি ট্রাই করতে পারেন, এই জায়গায় কিছু অপশন আছে, এগুলো ট্রাই করতে পারেন যে ইউআরএল এনকোডিং কিনা, ডিকোড ইউআরএল ডিকোড করলে এটাই আসতেছে, অর্থাৎ এটা ইউআরএল না। এইচটিএমএল দেখতে পারি না, বেস 64 দেখতে পারি, এই যে বেস 64 এ আইসা পড়ছে। অনেক সময় কুকি থাকে কি এরকম নরমাল এনকোড থাকতেই পারে নরমাল এনকোড, তখন আপনারা এই যে নরমাল এনকোড দেখা বুঝতে পারবেন আর কি, এইভাবে ডিকোডারের মাধ্যমে। পাসওয়ার্ডও এভাবে ডিকোড করা যাবে? পাসওয়ার্ড নরমালি এইভাবে থাকে না, যেগুলো আচ্ছা, সিকিউর, ওই যে ফেসবুকে যেরকম দেখালাম পাসওয়ার্ড, ওইটা আলাদা অন্য সিস্টেমে, তাদের অন্য সিস্টেমে ওটা এনকোড করা থাকে। পাসওয়ার্ডটা নরমালি এইভাবে ডিকোড করতে পারবেন না, বুঝতেছেন? পাসওয়ার্ডটা মূলত এইভাবে থাকে না এনকোডিং। ও আচ্ছা, ইন্ট্রুডারের আরেকটা কাজ দেখাইতে মনে নাই, সেটা হচ্ছে আপনারা চাইলে ওই যে অনেক সময় টু ফ্যাক্টর থাকে না কোনো একটা ওয়েবসাইটে, এটা অফ করে দিই, টু ফ্যাক্টর থাকে না, টু ফ্যাক্টরে কি কয়, কোড থাকে না, কোড দিতে বলে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলেন, লগইন করার পর আপনার একটা পেজ দেয় যে টু ফ্যাক্টর আছে, এই আপনার মেসেজে একটা কোড গেছে, কোডটা দেন, কোডটা দিলে তারপর হচ্ছে আপনি লগইন হয়ে যায়। এই টু ফ্যাক্টরও কিন্তু আপনি এটার মাধ্যমে, যে ইন্ট্রুডারের মাধ্যমে ব্রুট ফোর্স করতে পারেন, বুঝতেছেন? টু ফ্যাক্টরটা কিভাবে করবেন, এটা কি দিয়ে দেখাবো, টু ফ্যাক্টরে তো ওয়েবসাইট নাই আপাতত, ধরেন এইটাই একটা ওয়েবসাইট আর কি টু ফ্যাক্টরের। ধরেন এটাই একটা, ধরেন আপনার ইউজার নেম লগইন করার পর আপনার টু ফ্যাক্টরের একটা অপশন আসছে, যে জায়গায় আপনার টু ফ্যাক্টর আছে, এই জায়গায় আপনাকে ওটিপি দিতে হবে। তাহলে ওটিপি প্রথমে কি করবেন, ওটিপি ধরেন এইরকম একটা রিকোয়েস্ট আছে, এরকম রিকোয়েস্ট, প্রথমে এই জায়গা থেকে ধরেন ওটিপি একটা ফিল্ড থাকবে না ওয়েবসাইটে, যে লগইনের যেমন ফিল্ড আছে, যেরকম ওটিপির একটা ফিল্ড থাকবে, ওই ফিল্ডে গিয়ে ওটিপি দিবেন। আপনি তো জানেন না ওটিপিটা কি, 1 2 3 4 দিলেন, দিয়া ওই যে সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করে রিকোয়েস্টটা ইন্টারসেপ্ট করবেন, ইন্টারসেপ্ট করে ইনট্রুডারে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ধরেন দেখলেন যে এই রকমের ওটিপি আছে, এই যে 1 2 3 4, এটা আপনি দিছেন, এটা কিন্তু জানেন না আপনি কি ওটিপিটা, বুঝতেছেন? হয়তো 4 ডিজিটের একটা ওটিপি আছে। এখন ওটিপিটা আপনি বাইপাস করবেন, ওটিপিটা বাইপাস করবেন কিভাবে, ব্রুট ফোর্স করতে হবে অবশ্যই, 4 ডিজিটের যেহেতু ওটিপি, যদি প্রোটেকশন না থাকে ওয়েবসাইটে ওই রকম, তাইলে এই যে ওটিপি ব্রুট ফোর্স করতে হবে, এই যে অ্যাড করলাম আগের সেম নিয়মে, কিন্তু এই জায়গায় সিম্পল লিস্ট। এখন ওটিপির যদি লিস্ট না থাকে, ওটিপি তো কি হয় সবসময় নাম্বারই হয় না, নাম্বার সবসময় নাম্বারের হয়, তাহলে 4 ডিজিটের ওটিপির ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা টেস্ট করতে পারি একদম 00, 4টা 0 থেকে 4টা 9 পর্যন্ত, এর মধ্যেই তো ওটিপিটা থাকবে, তাই না? 4 ডিজিটের যদি ওটিপি হয়,
তাই থাকার ওটা কথা না? কম্বিনেশন নাম্বার কম্বিনেশনে হ্যাঁ 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 কম্বিনেশন, কিন্তু ওই নাম্বারটা তো আমার 4টা 0 থেকে 4টা 8 এর, হ্যাঁ হ্যাঁ 4টা 9 এর মাঝখানেই থাকবে, এর বাইরে তো আর জি থাকতে পারবে না। এখন আমরা যদি এই সবগুলো একটা একটা করে চেক করি, তাহলে আসল যে ওটিপিটা সেটা কিন্তু আমরা পাইতে পারি না? সম্ভাবনা আছে না? জি হ্যাঁ হ্যাঁ, এইটাই আমরা ট্রাই করতে পারি। যদি ওয়েবসাইটে ওই যে ওইরকম ওটিপির ক্ষেত্রে যদি কোনো ভেরিফিকেশন বা ওইরকম কিছু না দেওয়া থাকে, তাহলে যদি ব্রুট ফোর্স হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি, এই যে এটাকে সিলেক্ট করলাম আগে, এখন এই সিম্পল লিস্ট দিছি, সিম্পল লিস্ট আপনি না দিয়ে এই যে একবারে দেখেন নাম্বার একটা অপশন আছে, নাম্বার অপশন দিলাম। এখন হচ্ছে ফ্রম, আমরা কত থেকে ট্রাই করব, 4টা 0, তাই না? 2 কত পর্যন্ত ট্রাই করব, 9। বুঝতে পারতেছেন? আমাদের শুরু হবে 4টা 0 থেকে, মানে 0001, তারপরে 0002, তারপরে এরকম করতে করতে এই লাস্ট আসবে 999 পর্যন্ত এসে ঠেকবে। বুঝতেছেন? অর্থাৎ আমাদের কম্বিনেশন হয়েছে কয়টা, 10,000 কম্বিনেশন হয়েছে, 10,000টা রিকোয়েস্ট যাবে। এখন এটা যদি, এটা তো আর ফাংশনালিটি নাই ওটিপি, এটা তো আমি বুঝাইলাম আর কি। এখন এটা ওই যে আগেটার মতোই স্টার্ট অ্যাটাক দিয়ে দেখবেন, এটা তো নাই, হবে না। এই যে এরকম ভাবে ট্রাই করতে থাকবে, যেহেতু এটা কোনো ফাংশনালিটি নাই এরকম, সেটা আর কি এরকম সুন্দর দেখাইতেছে। 10,000টা একবারে ট্রাই করবে, একটা একটা করে ট্রাই করতে থাকবে। যখনই আপনারা ওই যে 200 বা এরকম কিছু দেখতে পারবেন, এটা কিন্তু হয় নাই, এটা জাস্ট নরমালি দিছে, এই যে মাইএসকিউএল এরর দিছে। বুঝতে পারছেন? এরকম করে আপনার এই যে লেন্থ চেক করে অথবা এই যে স্ট্যাটাস কোড চেক করে বুঝতে পারবেন যে কোন ওটিপিটা কাজ করলো। যে ওটিপিটা কাজ করছে সেটার অবশ্যই লেন্থটা বেশি থাকবে অন্যগুলা যেটা কাজ করে নাই সেগুলোর থেকে, সেগুলা তো সব সেম থাকে, তাই না? অবশ্যই লেন্থটা বেশি থাকবে, তখনই বুঝে যাবেন যে ওই ওটিপিটা কাজ করছে, তখন ওই ওটিপি নিয়ে সুন্দর করে ওই অ্যাকাউন্টে লগ ইন করে যাবেন, শেষ, অ্যাকাউন্ট আপনার। ভাইয়া হ্যাঁ, তাহলে এখানে যদি আচ্ছা। রেট লিমিট করা থাকে তাহলে তো কিছু করা যাবে না, না না না, রেট লিমিট করা থাকলে হবে না, এটা রেট লিমিট করা থাকলে আপনার কিছু করতে পারবেন। মানে এটা বাইপাসও করা যায় না। রেট লিমিট বাইপাস কিছু কিছু মেথড আছে, ওটা আপনার রেট লিমিটের ক্লাস আছে, ওই টাইমে আপনারা ওই বিস্তারিত জানতে পারবেন, এটা সমস্যা নাই। বাইপাস মেথড গুলা বা কি কি ট্রাই করতে হবে এগুলো আপনারা ওইটাই জানতে পারবেন, সমস্যা নেই। এটা আর কি কনসেপ্টটা বুঝাইলাম আপনাদের, আর কি কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে এইভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রক্সির কাজ বুঝলাম, ইন্ট্রুডারের কাজ বুঝলাম, রিপিটারের কাজ বুঝলাম, আর ডিকোডার তো বুঝলাম, আর অনেকগুলো আছে। লগআর হচ্ছে এতগুলো যে রিকোয়েস্ট গুলো আসছে, যত রিকোয়েস্ট, এই যে এতক্ষণ যত ওয়েবসাইট ক্রল করছি না, সবগুলো এই যে জায়গায় লগ হয়েছে আর কি, যতগুলো রিকোয়েস্ট গেছে বার্পের মাধ্যমে, এগুলো আমি চাইলে দেখতে পারি এই যে জায়গায় কোনটার কি গেছে। আরেকটা জিনিস আছে কোলাবোরেটর জিনিসটা কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে আপনার প্রফেশনালের জন্য, এটা বার্বসুইট কমিউনিটি এডিশনে পাইবেন না, এটা শুধুমাত্র প্রফেশনালে পাবেন। প্রফেশনালটা তো আমি দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে এই ভিডিওটা তো ইউটিউবে যাবে, এখন ইউটিউবের তো একটা আছে ইলিগাল জিনিস, এটা বুঝতে পারতেছেন। প্রফেশনালটা হচ্ছে ক্র্যাক ভার্সনটা, সেজন্য দেখাইতে চাইতেছি না, আমি আপনাদের এই জায়গায় দেখিয়ে দেই। আর কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি ওই আপনাদের গ্রুপে দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, একদম স্টেপ বাই স্টেপ ইনস্টল কিভাবে করতে হয় সেটা ওই জায়গায় দেখতে পারবেন। আর তারপরেও যদি সমস্যা হয় যে ইনস্টল করতে পারতেছেন না, তারপরে বললেন, আমরা দরকার পড়লে ভিডিও করে দিব, বা দরকার পড়লে আমরা এই যে ডিসকর্ড, আমাদের ডিসকর্ডে সার্ভারে আছেন কি আপনারা? জি ভাই ডিসকর্ড সার্ভারে আমরা জি। মনে করেন প্রতিদিনই মোটামুটি 7টা-8টা থেকে বা 8টা-9টা থেকে 12টা-1টা পর্যন্ত থাকি প্রতিদিনই ডিসকর্ড সার্ভারে। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু জানার লাগে, জানতে হয়, তাহলে আপনারা ডিসকর্ড সার্ভারে আইসা আপনারা দেখতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু থাকি একটু প্রাইভেটে থাকি, তো উপরে প্রাইভেট জোন আছে, ওটা দেখা যায় না, ওই জায়গায় আমরা আড্ডা দেই, কাজ করি, আড্ডা দেই, দুটাই করি। আপনারা কোনো দরকার পড়লে ওই মেসেজ দিয়েন, আইসা মেসেজ দিলে আপনাদের ওই জায়গায় টান দিয়ে নিয়ে আপনাদের প্রবলেম যা আছে সলভ করে দেওয়া হবে, সমস্যা নেই, যে কোনো ভাই প্রবলেম হলে। তাহলে তো মানে এই কাজগুলা করতে অনেক সময় দেখা গেছে আমাদের অনেকগুলো অ্যাপস যেগুলো পেইড সেগুলো ইউজ করতে হবে, তো সবগুলো তো আমাদের পক্ষে কেনা পসিবল না, ওগুলো কি আমরা না না, ক্র্যাকড ভার্সন পাবো মানে? এই যে যেমন বার্বসুইট, এই যে এটা কিন্তু ক্র্যাক ভার্সন আর কি, এটা আমি ইউজ করতেছি,
মোটামুটি অনেক দিন ধরে ইউজ করতেছি। এটা মেইন পিসিতে ইউজ করতেছি কিন্তু আমি ভাই এটা কিন্তু ওইরকম কোনো সমস্যা পাই নাই যে এটা আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু প্রফেশনালটা, বুঝতে পারতেছেন? এটা যে কোলাবরেটর সব ইউজ করতে পারবেন এটা সব ইউজ করতে পারেন। এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। এটা আর কি আচ্ছা জাস্ট ইউটিউবে যাবে তো এই জন্য আর কি আমি জিনিসটা দেখাইলাম না যে কিভাবে কি করতে হয়, ঠিক বুঝতে আছে। পারছেন? ভাইয়া একটা আর কথা আপনি বলতে এটা তো মেইনলি আপনার উইন্ডোজেই করলেন, হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ আপনি হ্যাঁ লিনাক্সে করলেন না। হ্যাঁ হ্যাঁ তো আমরা এইটা এই মেইন পিসিতেই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ মেন পিসিতে করতে পারেন, সমস্যা নেই। আমি ইউজ করতেছি মোটামুটি 1 বছরের উপরে হবে এইটা ইউজ করতেছি। আমি এ পর্যন্ত সমস্যা পাইনি। আপনি চাইলে ইউজ করতে পারেন। না ভাই, বার্ব সুইটের কথা বলতেছি। হ্যাঁ বার্ব বার্বসুইটটাই, সুইট। আমি বার্বসুইটের কথাই বলতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ ডিসকর্ডের লিংকটা দিয়ে বলতেছি দিয়েছি। যে কোন ইউটিউব চ্যানেল আপলোড করা হবে? ইউটিউব চ্যানেল ওটা লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যে আপনারা হয়তো প্রথম ভিডিওটা পান নাই, তাই না? প্রথম যে না। ক্লাস হলো ওইটা হচ্ছে আমাদের মামিদুল ভাই, ওই পরীক্ষা ছিল তো ওনাদের, পরীক্ষার কারণে আর হচ্ছে উনি একটু ওই যে নির্বাচন এই জন্য একটু বাসায় গেছে, সেই জন্য আর কি ওই জিনিসটা আপলোড করা হয় নাই। উনি আইসা পড়বে, আসলে দুইটা একবারে, যে আজকের যে রেকর্ডিং এটা আর ওইটা একসাথে আপলোড করে আপনাদের ওই টেলিগ্রামের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। লিংক দিয়ে দেবে। ইউটিউব চ্যানেল হচ্ছে বাইনারি গার্ডিয়ান্স, বুঝতে পারছেন? আর ভাইয়া ডিসকর্ডের লিংকটা একটু দিন। আচ্ছা, ডিসকর্ডের লিংকটা হচ্ছে ডিসকর্ড, এই যে আপনারা যদি পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগে যান, ওয়েবসাইটে গেলে এই যে ডিসকর্ড, এই জায়গায় ক্লিক করলে ডিসকর্ড পেয়ে যাবেন, ডিসকর্ডে অ্যাড হতে পারবেন, বুঝতে পারছেন? আর হচ্ছে, ঠিক আছে, অথবা মেলের মধ্যেও তো হয়তো বা আছে, মেল দেওয়া হয়েছে আপনাদের। আচ্ছা, এখন আমি কোলাবরেটরের কাজটা একটু বলে দেই। কোলাবরেটরটা প্রফেশনাল আছে, ওইটা আমি প্রফেশনাল কিভাবে ইনস্টল দিবেন ওটা আমি পিডিএফ আকারে বা দরকার বলে ভিডিও আকারে পরবর্তীতে দিয়ে দিব, সমস্যা হলে পরে দেখা যাবে। আচ্ছা, কোলাবরেটরের কাজটা কি? কোলাবরেটরের কাজটা হচ্ছে, কোলাবরেটর আপনাদের একটা করে ইউআরএল দিবে। ধরেন এই যে কপি করলাম, একবার ক্লিক করছি কিন্তু কপি ক্লিক করছি। এখন দেখেন এই জায়গায় যদি আমি পেস্ট করি জিনিসটা, এই যে দেখেন একটা বার্ব সুইট থেকে একটা কিন্তু আমাকে ইউআরএল দিছে, তাই দিছে না? এইটা মূলত এসএসআরএফ এর ক্ষেত্রে কাজে লাগে। এসএসআরএফ ভালনারেবিলিটির নাম শুনছেন কি কখনো? এটা আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে, এসএসআরএফ এর আলাদা একটা ক্লাস পাবেন শুধুমাত্র এসএসআরএফ এর উপরে, তখন আপনারা এটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। শুধু একটা জিনিস জেনে রাখেন যে এটার কাজটা কি। এটা হচ্ছে একটা ইউআরএল দিছে, এখন এই ইউআরএলটা যখনই রিকোয়েস্ট করা হবে, ধরেন এই ইউআরএল এ আমি প্রবেশ করলাম, এই যে হয়েছে না, এখন এই জায়গায় আমি দেখতে পারবো এই যে ইউআরএলটারে প্রবেশ করা হয়েছে, দেখতে পারতেছেন? এই যে এতগুলা ডিএনএস রিকোয়েস্ট আসছে, তারপরে এই যে এইচটিটিপি রিকোয়েস্ট আসছে, এই যে কোলাবরেটর, এই যে রেসপন্স আমরা দেখতে পারবো। আলাদা আলাদা আপনাকে ধরেন একটা ওয়েবসাইট দিয়ে দিবে আলাদা, হয়ে গেল। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে এইচটিটিপি রিকোয়েস্ট আসছে, বুঝতে পারছেন? এটা যখন এসএসআরএফ এর ক্ষেত্রে কাজ করে কেমন, ধরেন এসএসআরএফ এ হয় কি, ওই বাগটা, কোন একটা বাগ থাকে বা ইউআরএল থাকে, যখনই আমরা ওই ইউআরএলটার মধ্যে এইটা, এই যে পেলোডটা এক্সিকিউট, মানে ইউআরএল এর মধ্যে যখন এই পেলোডটা দিব, এই যে ওয়েবসাইট ইয়ে যা আর কি, মানে যে এই ইয়ের মাধ্যমে যেটা পাইছি আর কি, কোলাবরেটরের মাধ্যমে যে লিংকটা পাইছি, এই লিংকটা যখন ইউআরএল এ দিব তখন এটা সার্ভারের থেকে কোনো রিকোয়েস্ট আসে নাকি সেটা দেখার জন্য, সার্ভার থেকে কোনো হিট করে নাকি আমাদের এই ওয়েবসাইটে সেটা দেখার জন্য। এটা বিস্তারিত আপনারা জানতে পারবেন, সমস্যা নেই। এটা এসএসআরএফ এর যেদিন ক্লাস হবে ওই দিন বুঝতে পারবেন। তবে এটার একটা ইন্টারেস্টিং দিক বলে রাখি, যে এটারে এই যে মেলটাতে পাইলেন না, একবার কপি করলেন, পরের বার কপি করলে কিন্তু আপনার আরেকটা জিনিস দিবে, অন্যটা দিবে। এটা কিন্তু আপনি অন্যভাবে কাজ করতে পারেন। অন্যভাবে কেমন? এটা হচ্ছে আপনি টেম্প মেল হিসেবে কাজ করতে পারেন, বুঝতে পারছেন? ধরেন কোন একটা ওয়েবসাইট আছে, আপনার মেইন ইমেল দিয়ে লগ ইন করতে চাইতেছেন না, নর্মাল ওয়েবসাইট যেগুলা, বেশিরভাগ ক্ষেত্রে আবার এগুলো কিন্তু অ্যালাউ করে না। নর্মাল কিছু কিছু ওয়েবসাইট থাকে না, সাইন আপের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রেই দেখাই আমি, সাইন আপ করি। এই ধরেন এই জায়গায় এরকম কিছু একটা, ধরেন আপনার ইমেইল চাইতেছে, ইমেইলে কোড আসবে, কোড আসে না অনেক সময়, দেখা যায় যে নিজের ইমেইলটা আমার দিতে ভালো লাগতেছে না, দিব না, তখন আপনি এই যে এটা কপি করে
এই জায়গায় নিয়ে এই যে পেস্ট করলেন না, পেস্ট করার সামনে শুধুমাত্র এই যে কোনো কিছু লিখবেন, যে কোনো কিছু, আমি টেস্ট দিলাম, যে কোনো কিছু লেখা @ দিয়ে দিবেন শুধু। এটা একটা মেইল হয়ে গেল, বুঝতে পারছেন? এখন যদি এই মেইলে কোনো কোড আসে, সেটা আপনারা এই যে পুল নাও দিলে, কিছুক্ষণ পর পর পুল নাও দিলে এই জায়গায় আপনার রিকোয়েস্ট হিসেবে দেখতে পারবেন যে কি মেইল আসছে। এই জায়গা থেকে আপনি কোড দিয়ে ওই ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। টেম্পোরারি একটা মেইল হিসেবে কাজ করলো আর কি। অনেক সময় কাজে দেয়, খুবই ভালো কাজে দেয়, বুঝতেছেন? এই জায়গায় যতবার ক্লিক করবেন ততবার আলাদা আলাদা অ্যাড্রেস দিবে, আলাদা আলাদা আপনার মেইল হয়ে গেল। এটা একটা এক্সট্রা দিক, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত এইটুকুই ছিল ভার্ব সুইট সম্পর্কে। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসটার উপর? ভাইয়া একটু কথা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে মনে করেন কোনো ওয়েবসাইটে যেটা আর কি সি প্যানেল, হুম। ওটা কি ওই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল? সি প্যানেল কিন্তু, অ্যাডমিন প্যানেল আর সি প্যানেল কিন্তু আলাদা বিষয়। ও এই দুইটা জিনিস কিন্তু আলাদা থাকতে পারে। কোন একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে ওইগুলা কন্ট্রোল করে। আর সি প্যানেলে হচ্ছে এই যে অ্যাডমিন প্যানেল, ওয়েবের যে মানে মেন যে ওয়েবসাইটটা, এই সবগুলার যে ডাটাবেস, তারপরে সব যা যা আছে, ফাইলগুলো যে আছে, এই সবগুলো স্টোর থাকে হচ্ছে সি প্যানেল। আপনি সি প্যানেলের অ্যাক্সেস পাইছেন মানে পুরো ওয়েবসাইট আপনার দখলে। আচ্ছা, মনে করেন ওই সি প্যানেলটা আমি খুঁজে পাইছি, তো ওখানে তো ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে, তাহলে এটা হ্যাঁ, কি হয়? মানে এখানে কি ব্রুট ফোর্স শুধু দেওয়া লাগে? ব্রুট এখন ফোর্স এই জায়গায় কিন্তু সি প্যানেল কিন্তু অনেক সি প্যানেল আছে, সি প্যানেল কিন্তু আলাদা আলাদা হয়। এখন যে সার্ভিস ইউজ করতেছে সি প্যানেলটা, এটা সার্ভিসের উপর ডিপেন্ড করে যে ব্রুট ফোর্স হবে কিনা। এখন ধরেন অনেক ওল্ড মডেলের একটা সি প্যানেল, যে অনেক আগের, মানে আপডেট করা হয় নাই আর কি, এই টাইপের সি প্যানেলে ব্রুট ফোর্স থাকতে পারে। কিন্তু যেটা আপডেটেড, নতুন যেগুলা আপডেটেড, ওইগুলা মূলত ওই প্রোটেকশনটা দেওয়াই থাকে। তারাও তো জানে যে এরকম ভালনারেবিলিটি থাকতে পারে, তারাও তো এটা ফিক্স করেই পাঠাবে, তাই না? হ্যাঁ। সেইটাই। আর কিছু? আপাতত না। আর হলে ভাই আমি প্রথম দিকে কিছু ক্লাস মিস করছি, এগুলো কি রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে? কিছু ক্লাস না, একটা ক্লাস হয়েছে প্রথমে মাত্র। আচ্ছা সরি, আচ্ছা, হ্যাঁ। কিছু ক্লাস না, মানে প্রথম দিকে কিছু অংশ মিস করছি আর কি। প্রথম আজকের কিছু জি অংশ, স্যার। হ্যাঁ, Yes. ওটা দিয়ে দেবে, ভিডিও করা হইতেছে, সমস্যা নাই, আচ্ছা, ওটা লিংক দিয়ে দিবে পরে। ওই মামিদুল ভাই বললাম না, একটু বাসায় গেছে তো। ভাই চ্যানেলটার নাম কি যেন বললেন? বাইনারি কি? বাইনারি শিল্ডার্স। আচ্ছা, বাইনারি গার্ডিয়ান, বাইনারি। আচ্ছা, এটা ইউটিউবে সার্চ দেয়। আচ্ছা, ওই 2.51 সাবস্ক্রাইবার। হ্যাঁ, ওই তো এটাই। আমি কোনটা দিলাম? এটাই হচ্ছে। আচ্ছা, লিংক দিয়ে দিব, এটা সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসের উপর কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আজকে, যেহেতু কোশ্চেনের ক্লাস তো শেষ। আপনাদের একটা রিপোর্ট দেখাবো। আপনারা গিট ল্যাবের নাম শুনছেন না? গিট ল্যাব নাম শুনছেন কেউ? এই নাম ওয়েবসাইটটার তো শুনেছি কিন্তু কাজ তো জানি না। GitHub শুনেছি, ল্যাব। গিট ল্যাব আর গিট হাব মোটামুটি একই। গিট হাবেও যা কাজ করা যায়, গিট ল্যাবে ওই একই রকমের কাজ করা যায়, বুঝতে পারছেন? মানে বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা একটা। এইটাই একটা বাগ পাইছে একজনে, আমি আপনাদের রিপোর্টটা দেখাই। এই যে আপনাদের দেখানোর জন্য এটা রেখে দিছি আমি। একদম ইজি একটা বাগ, একটু দেখাই। লোড হইতেছে, এটা কি নাকি কই গেল, কাজ করে নাকি? আচ্ছা, যাই হোক। এই দেখেন রিপোর্টটাতে কি বলছে, গিটহাবের হচ্ছে জিরো ক্লিক অ্যাকাউন্ট টেক ওভার। অ্যাকাউন্ট টেক ওভার হয় পাসওয়ার্ড রিসেট উইদাউট ইন্টারাকশন, এটা বলে জিরো ক্লিক অ্যাকাউন্ট টেক ওভার। মানে আপনার ইউজারের কোনো
ক্লিকই করতে হইতেছে না, কোথাও ক্লিক করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক। এটা কিভাবে করছে দেখেন, একদম ইজি একটা মেথড। প্রথমে গেছে গিটহাবের সাইন ইন পেজ, এই যে দেখছেন ঢুকতে দিতেছে না। আচ্ছা, তারপরে গেছে ফরগেট পাসওয়ার্ড। ধরেন আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট, গিটল্যাব অ্যাকাউন্ট আছে, আমার একটা গিটল্যাবের অ্যাকাউন্ট আছে। আমি আপনার অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক করবো এই রিপোর্ট অনুযায়ী বলতেছি, কিন্তু আমি রিপোর্টটা কিভাবে করছে এটা জাস্ট আপনাদের দেখাই। এই যে দেখছেন বুট ফোর্স যাতে না মারতে পারে, এই যে দিয়ে রাখছে। এই জিনিসটাই তো বিরক্তিকর। বাস বাস বাস। গাড়ি, এটা আবার তাড়াতাড়ি ক্লিক করলে আরো বেশি দেয় একটু। এত গাড়ি দেয়। হয়ে যা। আরে এই জিনিসটা আমার খুব বিরক্ত করে, হইতেই চায় না। হয়েছে হয়েছে। আচ্ছা, এখন যদি আমি বার্পের অন করি, প্রক্সিটা অন করি, এখন আপনাদের ইমেল দিলাম। ধরেন আপনার ইমেলটা আমি জানি যে আপনার এই ইমেইলে অ্যাকাউন্ট আছে, ধরেন test@, এটা হচ্ছে আপনার মেল, আপনার এই ইমেইলে অ্যাকাউন্ট আছে, এটা আমি জানি। এখন যদি আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, এটা কিন্তু বার্পে আসছে। এটা কি রিকোয়েস্ট না, এটা সিটিএন এর, এটা আমার দরকার নাই। এই যে ইউজার পাসওয়ার্ড, এই যে দেখেন এসে যাইতেছে। এবার কিন্তু এটা কিন্তু ফিক্স করে দিছে, এই জন্য কিন্তু এটা এইভাবে যাইতেছে, বুঝতে পারতেছেন? এখন কিন্তু এই যে অনেকগুলা কি হয়েছে, অনেকগুলো প্যারামিটার অ্যাড করে দিয়েছে, ক্যাপচা অনেক কিছু অ্যাড করে দিছে। আগে কেমন ছিল, আগে হচ্ছে এই যে এইরকম একটা রিকোয়েস্ট যাইতো, এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। এইরকম একটা রিকোয়েস্ট যাইতো, মানে আচ্ছা ধর এই যে এরকম একটা রিকোয়েস্ট যাইতো, এটা কন্টেন্ট টাইপ হবে অ্যাপ্লিকেশন জেসন, কন্টেন্ট টাইপ application/json, এরকম থাকে আর কি। এখন আপনাদের রিকোয়েস্টটা থাকতো এইরকম আর কি, এরকম আসতো। এখন এরকম আসার ফলে এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনার কি ভিকটিম ইমেল, অর্থাৎ এই জায়গায় আমি ধরেন আপনার মেলটা জানি, তাহলে এই জায়গায় আমি আপনার মেলটা দিলাম test@gmail.com, বুঝতেছেন? এটা কিন্তু ইউজারের কি ফরগেট পাসওয়ার্ডে কি যায়, ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে কি যায়, আপনার ইমেইলে একটা পাসওয়ার্ড রিসেট লিংক যাবে, তাই যাবে না? গিটহাবের প্রবলেমটা ছিল কি, ওই গেল জানি, ওই দিলাম আমি। ও আচ্ছা, এই জায়গায় দিছি। আচ্ছা ধরেন এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা শো করতেছে, নরমালি থাকবে, এটা নরমালি থাকবে না, নরমালি নিয়ে দেখাই কেমন থাকবে। এই জিনিসটা থাকবে না, নরমালি থাকবে এরকম, বুঝতেছেন? নরমালি থাকবে এরকম, ইউজারের হচ্ছে ইমেইল, এই জায়গায় ইমেইল ফিল্ডের মধ্যে একটা সমান সমান থাকে, এই যে ইমেইল ফিল্ড, এই জায়গায় একটা হয়তো বাদ পড়ছে। হ্যাঁ, এই দেখেন এরকম থাকে, এটা নিচে পাঠিয়ে দেই। আচ্ছা দেখেন এর আগে কি পারতেছি, ইউজারের একটা ইমেইল আছে, ইমেইল হচ্ছে আপনার ইমেইল,
তাই না? এই জায়গায় রিকোয়েস্টটা দেওয়ার পরে এই টেস্ট জিমেইল এটা হচ্ছে এই জায়গায় শো করতেছে টেস্ট জিমেইল। এখন যদি এটারে আমি একটু যদি মডিফাই করছে হচ্ছে কমা দিয়া আলাদা একটা প্যারামিটারে নিলাম। এখন হচ্ছে ডট ডট আচ্ছা দেখি কাইটে দে আচ্ছা ধরেন এই যে উপরে কিন্তু আরো রিকোয়েস্ট আছে, এই জায়গায় বুঝাইছি কি যে উপরে হয়তো আচ্ছা ফার্স্টে ই পড়ে গেছে, রিকোয়েস্ট মানে একটু ভুল হয়েছে, আবার নেই জিনিসটা। আচ্ছা ইউজার এই জায়গায় সবটুকু দেয় নাই আর কি রিকোয়েস্টটা। এই জায়গায় ধরেন